আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। আচ্ছা। জি পাচ্ছি। তাহলে কতদিন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে লেয়ার 7 প্রোটোকল দিয়ে ওয়েবসাইট ব্লকিং দেখছিলাম, ওইটার একটা পোর্শন বাকি আছে, ওইটা দেখাবো আমি। ভাইয়া গত ক্লাস, তুষার ভাইয়া, হ্যালো। আচ্ছা, তো গত গতদিন আমাদের লাস্ট টপিক ছিল হচ্ছে ওয়েবসাইট ব্লকিং। তো ওয়েবসাইট ব্লকিং এর সবকিছু আপনাদেরকে দেখাইছি, তো ওয়েবসাইট ব্লকিং এর একটা এক্সটেন্ডেড পোর্শন দেখাবো এখন। তো আমরা যেটা দেখছিলাম যে কিভাবে আমরা ওয়েবসাইটে ডিফাইন করতে পারি, সেই ওয়েবসাইট গুলো আমরা কিভাবে সবার জন্য ব্লক করতে পারি এবং কিভাবে স্পেসিফিক ইউজারের জন্য অ্যালাউ করতে পারি। এখন ধরেন যে এইখানে কি আছে, এই জায়গায় আমার লেয়ার 7 প্রোটোকল দেয়া আছে, এইখানে এটা সবার জন্য ড্রপ করা আছে, আর এই জায়গায় এটা আমার ল্যাপটপের জন্য অ্যালাউ করা আছে। এখন যখন আমরা অফিস এনভায়রনমেন্টে চিন্তা করতেছি, তখন কি হয় যে অফিসে ধরেন আইটিতে আছে 3 জন, ম্যানেজমেন্টে আছে 10 জন, তখন আপনাকে কি 13 জনের জন্য ব্লকিং গুলো অ্যালাউ করতে হবে, অথবা তারও বেশি। যদি আমরা 13 জনের এক্সাম্পলে নেই, তো 13 জনের জন্য যদি আপনি এখন ওয়েবসাইট অ্যালাউ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে 13টা রুলস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এবং 13টা রুলস আপনি যখন ক্রিয়েট করবেন, সেই 13টা রুলস এক্সিকিউট হওয়ার জন্য আপনার মাইক্রোটিক একটা প্রেশার পড়বে, যে মাইক্রোটিক একটা প্রসেস যাবে, সিপিইউ ইউজেস হবে, র্যাম ইউজেস হবে, এবং তার পাশাপাশি একটা জিনিস যেটা হবে, আপনাকে 13বার কনফিগারেশন করা লাগবে। তো এই জিনিসটাকে সিম্পলিফাই করা যায় যখন হচ্ছে কিনা আমরা অ্যাড্রেস লিস্ট ইউজ করব। তো এই অ্যাড্রেস লিস্টটাই আমি প্রথমে দেখাচ্ছি যে কিভাবে অ্যাড্রেস লিস্ট আমরা তৈরি করব এবং কিভাবে সেটা ইউজ করব। তো অ্যাড্রেস লিস্টে যাওয়ার জন্য এই দেখেন অ্যাড্রেস লিস্ট। এখানে ধরেন আমি একটা অ্যাড্রেস লিস্ট দিলাম এক্সেপ্ট অল। এক্সেপ্ট অল মানে হচ্ছে যাদের যাদের আপনি এক্সেপ্ট অল দিবেন তাদের কোনো ওয়েবসাইট রেস্ট্রিকশন থাকবে না, সবকিছু পাবে। তো এক্সেপ্ট অলে আমি দিলাম হচ্ছে 192 168 192.168 10.254, যেটা কিনা আমার আইপি। অ্যাপ্লাই, ওকে। আমার আইপিটা একবার চেক করে নেই। হ্যাঁ, 10.254। তো অ্যাড্রেস লিস্টে আমি আমার আইপিটা দিলাম। এখন আমার আইপিটা যখন আমি এক্সেপ্ট অল অ্যাড্রেস লিস্টে দিলাম, তখন এই এক্সেপ্ট অল অ্যাড্রেস লিস্টটাকে আমি আরো বড় করতে পারবো। কিভাবে করবো, ধরেন আমি কপি করলাম, কপি করে 2.253 দিলাম, অ্যাপ্লাই, ওকে। আবার ধরেন আমি আরো একটা অ্যাড্রেস দিলাম ধরেন, মানে এভাবে আপনি আপনার নেটওয়ার্কে যাদেরকে আপনি সব ওয়েবসাইট অ্যাক্সেস দিবেন, তাদের আইপি গুলা আপনি একে একে এই এক্সেপ্ট অল এর আন্ডারে দিয়ে দিলেন ধরেন। তো যখন আপনি এক্সেপ্ট অল এর আন্ডারে এরকম অনেকগুলো আইপি দিলেন, তখন কি হচ্ছে, একটা অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট হচ্ছে। এইটা একটা অ্যাড্রেস লিস্ট, এবং অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট হওয়ার সিস্টেমটা হচ্ছে যে নেমটা একই থাকবে। একই নাম থাকা মানে এই অ্যাড্রেস লিস্টের আন্ডারে সবগুলো আইপি কে ধরা হবে। নাম এক, অ্যাড্রেস লিস্টের আন্ডারে আইপি সবগুলো অ্যাক্টিভ। এবং এইটাকে আমরা ইউটিলাইজ করব কিভাবে, এখানে ফিল্টার রুলসে আমি কি করছিলাম, ফিল্টার রুলসে আমি আমার আইপি দিছিলাম, দিয়ে
লেয়ার 7 প্রোটোকল চিনিয়ে দিছিলাম, অ্যাকশনে অ্যাকসেপ্ট দিছিলাম। তো এই জায়গায় আমার ওয়েবসাইট কি কি ছিল, কার্নেল আর বিডি জবস। তো আমি যদি আরেকবার একটু কার্নেলে ঢুকি, kernel.org, আমি ঢুকতে পারতেছি। এখন আমি এটাকে ডিসেবল করে দিলাম। ডিসেবল করলাম কোডটা, যে আমি যে ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবো তার যে ফায়ারওয়ালটা ছিল সেটা ডিসেবল করে দিলাম। তো ডিসেবল করার মানে হচ্ছে এখন আমার কার্নেলের অ্যাক্সেস পাওয়ার কথা না। প্রথমবারে ক্যাশ থেকে নিয়ে নিচ্ছে, ক্যাশ থেকে মাঝে মাঝে নেয়, তো ক্যাশ থেকে নিচে দেখে আমি রিলোড দিলাম, তো আমি কার্নেলটা আর পাচ্ছি না। এখন দেখেন অ্যাড্রেস লিস্ট আমরা ব্যবহার করব কিভাবে। যখন আমরা অ্যাড্রেস লিস্ট ব্যবহার করব তখন এই সোর্স অ্যাড্রেস পোর্শনটা আমার আর লাগবে না। তখন আর আমার এই সোর্স অ্যাড্রেসের পোর্শনটা লাগতেছে না। আমার চেইন থাকবে ফরওয়ার্ড, অ্যাডভান্সে লেয়ার 7 প্রোটোকল সিলেক্ট করে দেব। এইখানে দেখেন সোর্স অ্যাড্রেস লিস্ট, অ্যাড্রেস লিস্টে আমরা কয়টা অ্যাড্রেস লিস্ট তৈরি করছি, একটা। তার জন্য দিলাম অ্যাকসেপ্ট অল, অ্যাকশন অ্যাকসেপ্ট, অ্যাপ্লাই, ওকে। তো এই যে আমি অ্যাড্রেস লিস্টটা দিলাম, এই অ্যাড্রেস লিস্টটা দেওয়ার কারণে কি হবে, এই এই যে আমি সব কনফিগারেশন আগের মতোই আছে। আগে আমরা কি করছিলাম, সোর্স অ্যাড্রেস দিছিলাম, এখন এখানে আমি সোর্স অ্যাড্রেস না দিয়ে অ্যাড্রেস লিস্ট দিছি। তো দেওয়ার কারণে যা হবে, যে অ্যাড্রেস লিস্টে এখানে আমার যতগুলো আইপি আছে এই সবগুলো আইপির ইউজাররা অল অ্যাক্সেসটা পাবে। ঠিক আছে, সব ধরনের অ্যাক্সেস পাবে। এখন দেখেন আমি যদি এখানে লেয়ার 7 তুলে দেই তাহলেও আমার অল অ্যাক্সেস পাবে। যদি আমার একের অধিক লেয়ার 7 থাকতো তার জন্য আমি এটা তুলে দিছি, সেটার এক্সাম্পলও দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই, যেটা অলরেডি দেখেন লোড হয়ে গেছে। যখনই অ্যাক্সেস দিছি তখন এটা লোড হয়ে গেছে। এখন দেখেন আমরা গতদিন কি করছিলাম, একটা লেয়ার 7 প্রোটোকল তৈরি করছিলাম। এবার এইটার পাশাপাশি আমরা আরেকটা লেয়ার 7 প্রোটোকল তৈরি করলাম ফেসবুক। এখানে শুধুমাত্র ফেসবুকই দেবো, আর কিছু দেবো না। তাহলে দিলাম ফেসবুক, অ্যাপ্লাই, ওকে। তাহলে এখন আমার লেয়ার 7 প্রোটোকল কয়টা, দুইটা। ঠিক আছে, এবং যতগুলা লেয়ার 7 প্রোটোকল থাকবে ততগুলোর জন্য আমার একটা করে ড্রপ রুল করতে হবে। তো আমি যদি ড্রপ রুল করি তাইলে দেখেন আমার ড্রপ রুলে কি হবে, চেইন থাকবে ফরওয়ার্ড, সোর্স অ্যাড্রেস হচ্ছে আমার ল্যান আইপি অ্যাড্রেস পুরা ব্লক, যাতে ল্যানের কেউ এটার অ্যাক্সেস না পায়। অ্যাডভান্সে আমি কি তৈরি করছি, ফেসবুক লেয়ার 7 প্রোটোকলটাকে চিনায় দিলাম, অ্যাকশনে আমি ড্রপ করে দিলাম যে এইটা কেউ অ্যাক্সেস পাবে না। তাহলে দেখেন আমার এখন কয়টা হইলো, দুইটা রুল হইলো। দুইটা রুলের মধ্যে এটা আমি মাত্র করলাম যেটা কিনা ফেসবুক, আর এটা আমি হচ্ছে করছিলাম হচ্ছে কার্নেল এবং বিডি জবস, কার্নেল অ্যান্ড বিডি জবস। এভাবে করে আপনারা চাইলে আপনাদের মন মতো যতগুলা খুশি ওয়েবসাইট দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, ইদার আপনারা আলাদা আলাদা দিতে পারেন অথবা একটার মধ্যে বার দিয়ে দিয়ে অনেকগুলা দিতে পারেন। তো এটা দেওয়ার পরে যেটা হচ্ছে যে আমার দুইটা ড্রপ রুল আছে। আমি কি বলছি যে একটা অ্যাড্রেস লিস্ট তৈরি করছি অ্যাকসেপ্ট অল, অ্যাকসেপ্ট অল এর আন্ডারে যারা আছে তারা সবাই কোনো রেস্ট্রিকশন ছাড়াই ইন্টারনেট ইউজ করতে পারবে। তো এইটার জন্য আমি কি করছি, লেয়ার 7 কোনোটা সিলেক্ট করি নাই। যেহেতু আমি কোনোটা সিলেক্ট করি নাই সেহেতু যে কোনো রিকোয়েস্ট আসলে কোনো লেয়ার 7 প্রোটোকলে এর উপরে অ্যাপ্লাই হবে না, সে অল অ্যাক্সেস পাবে। এবং তাকে আমি উপরে দিয়ে রাখছি, কারণ আপনাদেরকে বলছিলাম যে অ্যাকসেপ্ট রুলস গুলো উপরে দিতে হয়, ক্রোনোলজিক্যালি মাইক্রোটিক চেক করে তাই। তাহলে নিয়ম মাফিক কি, আমি এখন ফেসবুক দিলেও পাবো। এই যে আমি বিআইটিএম এর পেজটা রিলোড দিলাম, চলে আসছে। কার্নেল দিলাম, চলে আসছে। বিডি জবস দিলাম, চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকসেপ্ট অল, যারা অল অল অ্যাক্সেস পাবে। এখন আমি যদি আরেকটা অ্যাড্রেস লিস্ট তৈরি করি যেটার নাম দেই অ্যাকসেপ্ট ফেসবুক। ঠিক আছে, অ্যাকসেপ্ট ফেসবুকে ধরেন আমি দিলাম হচ্ছে আমার আইপিটাই দিলাম 192.168.10.254, অ্যাপ্লাই, ওকে। তাহলে অ্যাড্রেস লিস্টে আমি একটা নতুন অ্যাড্রেস লিস্ট তৈরি করলাম অ্যাকসেপ্ট ফেসবুক। এখন মনে করেন এখানে আপনি আরো 8-10 জন ইউজারকে ধরেন এরকম শুধুমাত্র ফেসবুক দিবেন, তারা বিডি জবস বা কার্নেল পাবে না। তো এরকম করে আপনি
ধরেন এরকম বেশ কিছু ইউজার তৈরি করলেন। তো তখন কি হচ্ছে, আমার দেখেন আরেকটা অ্যাড্রেস লিস্ট তৈরি হয়েছে। তখন আমার এই যে আমার একটা একটা করে অ্যাড্রেস লিস্ট তৈরি হচ্ছে, তার জন্য আমাকে একটা করে অ্যাকসেপ্ট রুল করতে হবে। তো আমি যদি আগের অ্যাকসেপ্ট রুলটা কপি করি, একইভাবে আমার চেইন থাকবে ফরওয়ার্ড। যেহেতু আমি অ্যাড্রেস লিস্ট অ্যাপ্লাই করব, তাই সোর্স অ্যাড্রেসে কিছু দিব না। অ্যাড্রেস লিস্টে আমি দিলাম এক্সেপ্ট ফেসবুক। লেয়ার 7 প্রোটোকলে আমি কি দিলাম, ফেসবুক। কারণ এখানে তো অল অ্যাক্সেস না, যেটা অ্যাক্সেস দিচ্ছি লেয়ার 7 সেটা সিলেক্ট করে দিতে হবে। দিলাম অ্যাকসেপ্ট ফেসবুক, অ্যাকশনে দিলাম অ্যাকসেপ্ট। তাহলে রুলস অনুযায়ী আমি এখন কি পাবো, আমি শুধু ফেসবুক অ্যাক্সেস পাবো, কার্নেল এবং বিডিজবস পাবো না। তাহলে আমি ওটা বিডিজবসে রিলোড দেই, ক্যাশ থেকে নিতে পারে, সেকেন্ড টাইম রিলোড দিব। আচ্ছা, আমার অ্যাড্রেস লিস্টে হ্যাঁ 254 শুধু এক্সেপ্ট ফেসবুকে দেওয়া আছে। ফাইন, কোনো সমস্যা নাই। ফিল্টার রুলসে আমার অল অ্যাক্সেসে এক্সেপ্ট অল এর রিকোয়েস্ট দেওয়া আছে, এখানে এক্সেপ্ট ফেসবুকে দেওয়া আছে। তো আমি যদি নতুন ব্রাউজার ওপেন করি, আচ্ছা তাহলে দেখেন যে যেটা বলছিলাম আমি, যে আমার এই দুইটা ওয়েবসাইট পাবো না, শুধু ফেসবুক অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমার অ্যাড্রেস লিস্টের গোলটা ফুলফিল হয়ে গেছে। একটু লাইনে থাক। তাহলে এখন যদি আমি একটু সামারি করি, তাহলে হচ্ছে গত ক্লাসে আমরা ওয়েবসাইট ব্লক করা দেখছি, স্পেসিফিক ইউজারের জন্য ওয়েবসাইট অ্যালাউ করাও দেখছি। আজকের ক্লাসের শুরুতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে আপনার হচ্ছে কম রুলস ক্রিয়েট করে আমরা বেশি ইউজারকে অ্যাক্সেস দিতে পারবো। তো আমাদের গোলটা কি ছিল, যে গত ক্লাসে আমরা যেটা দেখছি ওই অনুযায়ী যদি আমি কনফিগারেশন করতাম, তাহলে আমার যদি 30 জন ইউজারকে ওয়েবসাইট অ্যাক্সেস দিতে হয়, আমাকে ফিল্টার রুলসে 30টা রুল করতে হচ্ছিল। আর এখন আমি অ্যাড্রেস লিস্ট ইউজ করার কারণে আমার প্রতিটা অ্যাড্রেস লিস্টের জন্য একটা করে অ্যাকসেপ্ট রুল, অ্যাকসেপ্ট হচ্ছে গিয়ে ফায়ারওয়াল করতে হচ্ছে, ফিল্টার রুলস তৈরি করতে হচ্ছে, এবং বাকি ইউজারদেরকে আমি অ্যাড্রেস লিস্টে দিলেই কাজ হয়ে যাচ্ছে। এতে বেনিফিট হচ্ছে দুইটা: এক, আমার কনফিগারেশন লাইন কমে যাচ্ছে; 2 নাম্বার, মাইক্রোটিকের চেকিং প্রসেসটা ইজিয়ার হচ্ছে, মাইক্রোটিকের উপরে লোড কম পড়তেছে। তো এই ওভারঅল অ্যাড্রেস লিস্টের প্রসেসটা এতটুকু পর্যন্তই। তো আপনারা কি প্রসেসটা বুঝছেন, বা আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, একটা কোশ্চেন আছে। সোহেল ভাই একটু একটা মিনিট সময় দিন। শিওর।
আমি একটা প্রশ্ন করতে চাই। জি সোহেল ভাই, আপনার কোশ্চেনটা করেন। এক্সেপ্ট অল যে আমরা রুলটা ক্রিয়েট করছি, জি। এই আইপি গুলা সবকিছুই অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, এভরিথিং। দ্বিতীয় যে রুলটা করেছি সেটা শুধু ফেসবুক অ্যাক্সেস করতে পারবে, এরকম? জি জি। বাকি কিছু পাবে না সে? না, বাকি আর কিছু পাবে না। কারণ দেখেন, আমি যেহেতু কোশ্চেনটা করছেন, আপনাকে আমি প্রসেসটা দেখাই। আমি কি করছি, আমি দুইটা লেয়ার 7 করছি, একটা জি কার্নেলের জন্য, একটা ফেসবুকের জন্য। এই সেকেন্ড ফেসবুকের জন্য যখন আমি লেয়ার 7 প্রোটোকল করছি, আপনার মাইক্রোফোনটা অনই রাখেন। যখন হচ্ছে আমি ফেসবুকের জন্য একটা লেয়ার 7 প্রোটোকল করছি, তখন আমি প্রথম কাজ কি করছি, ফেসবুকটাকে সবার জন্য বন্ধ করে দিছি, কেউ অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, এখন কাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন, যাদেরকে অ্যাক্সেস দিবেন তাদের জন্য আমি একটা অ্যাড্রেস লিস্ট তৈরি করছি, এবং সেই অ্যাড্রেস লিস্টের এগেইনস্টে আপনার হচ্ছে একটা অ্যাকসেপ্ট রুল করে দিছি। এবার ক্লিয়ার হয়েছে? সেক্ষেত্রে ওই আইপি গুলাই শুধু ফেসবুক পাবে, বাকি কেউ কি পাবে না ফেসবুক? ওই আইপি গুলা পাবে, আর যাদের অ্যাকসেপ্ট অলে দিয়ে রাখছেন ওরা তো এমনিই সব পাবে। ওরা এমনিই সব পাবে। হ্যাঁ, এই তার মানে দুইটা ছাড়া যারা আর কেউ পাবে না। রাইট, ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এই অ্যাড্রেস লিস্ট নিয়ে, অ্যাড্রেস লিস্ট বা ওয়েবসাইট ব্লকিং নিয়ে? জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ছোট। হ্যাঁ হ্যাঁ, বল। এখানে হচ্ছে যে আমরা অ্যাক্সেস অল যাদেরকে দিলাম, হ্যাঁ, জি। এখানে আমরা উম, তাদের জন্য আবার কি বিভিন্ন ওয়েবসাইটে স্পিড কি লিমিট করতে পারি? বুঝতে পারিনি, যাদেরকে অ্যাকসেপ্ট অল দিচ্ছেন হ্যাঁ, তারা সব অ্যাক্সেস পাবে, তাদের মধ্যে কোনো ব্লকেজ নেই। না তাদের ভিতরে কোনো ব্লকেজ নেই, বা কিছু কিছু সাইটে তারা স্পিড কম পাবে, এরকম করা যেতে পারে? না, স্পিডটা তো আপনি সাইট অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন না। আচ্ছা, স্পিড কন্ট্রোল করতে হবে আপনার আইপি ধরে, কিউ কিউ করে স্পিড কন্ট্রোল করতে হবে। হ্যাঁ এটা জানি, বাট এখন থেকে যে বিষয়টা হচ্ছে যে সব সবগুলাকে অ্যাক্সেস দিচ্ছি, বাট কিন্তু সবগুলাতে স্পিডটা সমান পাবে না, আমি এখন স্পিডটাকে কন্ট্রোল করতে চাই। আহ, এইটা আমি এক্স্যাক্টলি জানি না এটা অ্যাকুরেটলি করা যায় কিনা। আপনি একটু গুগলে ম্যাঙ্গেল রুলস গুলা সার্চ করে দেখেন, কোন ম্যাঙ্গেল রুলস দিয়ে করা যায় কিনা। কোনো ট্রেডিশনাল কনফিগারেশনে এরকম হবে না। আচ্ছা আচ্ছা। আপনি যদি আউট অফ দ্য বক্স নিজে কোনো ওয়ে বাইর করতে পারেন, যেহেতু ওপেন কনফিগারেশন, হ্যাঁ, আপনি দুইটা, আপনাকে আমি হেড কাউন্ট দিয়ে দিচ্ছি, তো এই দুইটা থেকে আপনি সার্চ করে দেখার সম্ভব হয় কিনা। একটা হচ্ছে ওয়েব প্রক্সি, মাইক্রোটিকের যে ওয়েব প্রক্সি আছে, ওয়েব প্রক্সি, আর দুই নম্বর হচ্ছে ম্যাঙ্গেল রুল। এটা করে করা যায় কিনা দেখতে হবে, তো আমার মনে হয় না করা যাবে। আচ্ছা আচ্ছা। তারপরও যেহেতু আমি 100% শিওর না, আমি আপনাকে টপিক দুইটা বলে দিলাম, যে এই দুইটা দিয়ে সার্চ করলে আপনি কিছু না কিছু পাইলেও পাইতে পারেন। আচ্ছা, মানে একটা সিদ্ধান্ত বোঝা যাবে। হ্যাঁ, কিন্তু ট্রেডিশনাল ওয়েতে আপনার হচ্ছে ওয়েবসাইটের ব্যান্ডউইথটা এইভাবে কেউ করে না। আপনার হচ্ছে সাধারণত আইএসপি তে কি করে, আইএসপি তে হচ্ছে গিয়ে আপনার ম্যাঙ্গেল করে কিউ প্যাকেজ করে, হ্যাঁ যেটা হচ্ছে ইউটিউবের জন্য একটা, হ্যাঁ। বিডিআইএক্স এর জন্য একটা, ইন্টারনেটের জন্য একটা। ঠিক আছে, তো ওইটা করে তারা হচ্ছে ব্যান্ডউইথটাকে শেপ করে দেয়। তো সেক্ষেত্রেও কিন্তু এটা আইপি বেস সার্ভিস, ওয়েবসাইট বেস না। না, আইপি বেস। হ্যাঁ, আইপি বেস। তো ওয়েবসাইট বেস এমন কিছু খুব সম্ভবত করা যায় না, তারপরে আপনি চাইলে একটু রিসার্চ করে দেখতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কি কোনো কোয়েরি আছে কারো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ওই যে ভাই যেটা বললো, ওয়েব বেস যদি না হয়, প্রত্যেকটা ওয়েবসাইটের তো একটা হোস্টিং এর আইপি থাকে, ওই আইপি ইউজ করে তো করা যেতে পারে নাকি? তা করা যাইতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এই প্র্যাকটিস গুলো আসলে আমার মতে গুড কনফিগারেশন প্র্যাকটিসে পড়ে না। ও কারণ আচ্ছা আচ্ছা। হচ্ছে কারণ হচ্ছে আপনি যখন ইউজার বেস কিউ করতেছেন, আপনি আপনার একটা ইউজারকে হ্যাঁ, ম্যাক্সিমাম 3 MB ইউজার্স এর কিউ করে দিছেন, তারপরে আবার তাকে আপনি ওয়েবসাইট কিউ দিবেন কেন? ছেড়ে না, আপনি ঠিকই বলেছেন। জি। হ্যাঁ,
জি সেটাই। মানে আপনি আপনি হচ্ছেন নেটওয়ার্ক অ্যাডমিন, হ্যাঁ, আপনি তাকে তার ব্যান্ডউইথ আলাদা করে দিচ্ছেন, তো তার ওয়েবসাইট ব্যান্ডউইথ নিয়ে টানাটানি করে আপনার কষ্ট বাড়ানোর মানে আপনি হ্যাঁ, যে কষ্টটা করবেন তার কষ্টের পিছনে আসলে আপনি আউটকামটা কি পাবেন? আউটকাম না। মানে এটা হচ্ছে আমার কাজটাই বাড়বে জি, আর কিছু না। তালুকদার ভাই বলেন, শুনতে পাইনি। বললাম যে এতে আমার কাজটাই বাড়বে, হ্যাঁ আর কিছু হবে না। আর ক্লায়েন্ট বলবে যে তার প্রবলেম হচ্ছে, আর দেখা যাবে যে এখন ট্রাবল শুট করতে হবে সমান। হ্যাঁ, ও তো আপনার প্রবলেম বাড়বে, কিন্তু একটা জিনিস কি জানেন তালুকদার ভাই, আমাদের এই কোর্সটাতে আমরা তো একটা বেজ লাইনার সাপোর্ট যাচ্ছি, বেজ লাইনার একটা কনফিগারেশন আপনাদেরকে আমি শিখাচ্ছি, তার এগেইনস্টে যতটুকু সম্ভব লজিক দেওয়ার আমি চেষ্টা করতেছি। তো এই জিনিসগুলো দিয়ে আসলে একটা কর্পোরেট অফিস পুরোপুরি চালানো যায়, যে কনফিগারেশন গুলো আমি দেখাচ্ছি। তো যেহেতু বিগিনার কোর্সের টার্গেটই ছিল ওইটা, যেন একটা অফিস যাতে লোকজন চালাইতে পারে। তো তার পাশাপাশি এই জিনিসগুলো যখন আপনি বুঝে যাচ্ছেন, আপনার জন্য মাইক্রোটিকের একটা অনেক বড় উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে, যে আপনি মাইক্রোটিকের আরো অনেক কিছু করতে পারবেন, কারণ আপনি এগুলো যখন বুঝতেছেন তখন আপনি অ্যাডভান্স গুলো আসলে কোর্স করা লাগবে না, গুগল করেই কিন্তু কনফিগারেশন করে ফেলতে পারবেন। তো না, বুঝতেও যথেষ্ট সাজানো, বুঝতে অসুবিধা হয়নি আর কি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আমাদের ওয়েবসাইট রেস্ট্রিকশনের টপিকটা এখানেই শেষ, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমরা ফেইল ওভারটা দেখবো সবার আগে, যে সেভারেল আইএসপি ফেইল ওভার, একের অধিক আইএসপি যদি থাকে সেক্ষেত্রে কি হবে। তো ফেইল ওভারের বিষয় যেটা, ফেইল ওভার কথাটার মানেই হচ্ছে যে একটা ফেল করলে আরেকটা রাইজ করবে। বিষয়টা হচ্ছে এরকম যে আমি দুইটা আইএসপি দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আপনার অফিসে আপনি দুইটা আইএসপির লাইন নিছেন যে একটা ডাউন হইলে যেন আরেকটা দিয়ে আপনি অফিস চালাইতে পারেন। তো ফেইল ওভার জিনিসটা হচ্ছে যে আপনার দুইটা আইএসপি আছে অথবা দুইয়ের অধিক আইএসপি আপনার অফিসে আছে মাইক্রোটিকে লাগানো, তার মধ্যে প্রাইমারি আইএসপি একটা, সেকেন্ডারি আইএসপি একটা, সিকোয়েন্সিয়ালি যদি আপনার আরো আইএসপি নেন 3 নাম্বার 4 নাম্বার এরকম করলে, করার পরে আপনার প্রাইমারি আইএসপি যেটা, সেটা থেকে আপনার ইউজাররা ব্যান্ডউইথ ইউজ করতেছে, এন্ড কোনো কারণে প্রাইমারি আইএসপি ডাউন হয়ে গেল, ফাইবার কাট হয়ে গেল, যখনই প্রাইমারি আইএসপি ডাউন হইলো তখনই সাথে সাথে সেকেন্ডারি আইএসপি লাইভ হয়ে যাবে এবং সব ইউজাররা সেকেন্ডারি আইএসপি দিয়ে ইউজ করবে। এখন যদি 3টা আইএসপি আপনার থাকে, তারপরে যদি সেকেন্ডারিও ডাউন হয়ে যায়, যে প্রাইমারিও ডাউন সেকেন্ডারিও ডাউন, তখন হচ্ছে 3 নাম্বারটা লাইভ হবে। 3 নাম্বার অটোমেটিক, এটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়, কয়েক সেকেন্ড তো না, আসলে 1-1.5 সেকেন্ডের মধ্যেই হয়। তখন 3 নাম্বার আইএসপিটা লাইভ হবে। এইভাবে যখন আপনার প্রাইমারি আইএসপিটা আবার আপ হয়ে যাবে তখন অটোমেটিকলি 3 নাম্বার আইএসপিটা বন্ধ হয়ে যাবে, 1 নাম্বার আইএসপিটা আবার চালু হয়ে যাবে। তো এই প্রসেসটাই হচ্ছে ফেইল ওভার, যে প্রায়োরিটি বেজ আইএসপি, আইএসপি 1, আইএসপি 2, আইএসপি 3, 1 2 3, 1 যতক্ষণ পর্যন্ত আপ থাকবে, 2 আর 3 আইডল থাকবে, কোনো কাজ করবে না। 1 ডাউন হওয়া মাত্রই 2 আপ হবে, 2 ডাউন হওয়া মাত্রই 3 আপ হবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি প্রায়োরিটি ওয়াইজ 1 নাম্বারটা যখন আপ হয়ে যাচ্ছে তখন সাথে সাথে আবার 1 নাম্বার থেকে ইউজাররা ইউজ করবে। সো এটাই হচ্ছে ফেইল ওভার, যে একটা ডাউন হইলে আরেকটা আপ হওয়া, ওইটা আবার আপ হয়ে গেলে আরেকটা ডাউন হয়ে যাওয়া। তো ফেইল ওভার প্রসেসটা কি আপনারা ইন জেনারেল বুঝতে পারছেন, যে ফেইল ওভার বলতে আসলে কি বোঝাচ্ছি? জি ভাই। জি, বুঝতে পেরেছি। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, যেমন এক হ্যাঁ, নাম্বারটা যদি আপ হয় সেক্ষেত্রে 2 এবং 3 নাম্বারটা কি অটোমেটিক ডাউন হয়ে যাবে? মানে ডাউন তো না, আইডল হয়ে যাবে, মানে ওরা ওরা ব্যান্ডেজ সাপ্লাই দিবে না আর কি, আইডল হয়ে যাবে। আচ্ছা, জি ভাই, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখন আমরা ফেইল ওভার দেখবো। তো ফেইল ওভার কনফিগারেশনের জন্য আমাদের কি লাগবে, দুইটা আইএসপি লাগবে। তো আমি যদি আমার মাইক্রোটিকে যাই, ইন্টারফেসে গেলাম, তাহলে আমার আইএসপি এখন কোনটা, ইথার 1, একটা আইএসপি, এটা দিয়ে আমি ব্যান্ডউইথ ইউজ করতেছি, তাহলে আমার আপনাদেরকে ফেইল ওভার দেখানোর জন্য আমার একটা আইএসপি 2 লাগবে। তাহলে আমার মাইক্রোটিকে আমি একটা আইএসপি 2 কানেকশন দিই। কত নাম্বার পোর্ট খালি আছে, ইথার 2 খালি আছে। দেখেন যেই পোর্টগুলো অ্যাক্টিভ ওগুলোর বাম পাশে আর লেখা আছে, ইথার 2 তে আমি যখন লাইন দিব এটা এস থেকে আর হয়ে যাবে।
ঠিক আছে, আরএস হয়েছে কারণ হচ্ছে ওইখানে কোনো কনফিগার এখন পর্যন্ত করা নাই। তো আমি এটাতে একটা কনফিগার করব। তো এইখানে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে কত দিছি তাও তো ভুলে গেছি, 50 দেওয়া ছিল মনে হয়। ওকে, লেটস সি। তাহলে ইথার 2 তে আমি একটা নতুন আইএসপি দিছি। তো যেহেতু নতুন আইএসপি দিছি, আমি নতুন আইএসপি থেকে আইপিটা দিচ্ছি 192.168, খুব সম্ভবত 50 দিছিলাম মনে হয়, 50.15/24 অ্যাপ্লাই। ওকে, আইপি ফায়ারওয়াল তো না, আইপি রাউটস ইথার 2 কি রিচেবল আসছে? ইথার 2 রিচেবল আসে নাই, তাহলে 50 দিন নেই আর কি। আচ্ছা, ইথার 2 রিচেবল, তাহলে গেটওয়ে হচ্ছে 192.168.50.1 অ্যাপ্লাই। ওকে, টার্মিনাল পিং 192.168.50.1। ওকে, ফাইন। তাহলে আমার আইএসপি হচ্ছে এখন দুইটা আইএসপি কনফিগার হয়ে গেছে, একটা আছে ইথার 1 এ, একটা আছে ইথার 2 তে। তাহলে আমি ব্যান্ডউইথ ইউজ করতেছি কোথা থেকে? ইথার 1 থেকে। আর আইএসপি ওয়ান সেট কিভাবে আইপি দিয়ে কনফিগ করতে হয় এটা আপনারা অলরেডি জানেন, ওই একই প্রসেসে আমি কনফিগার করছি। দেন ফেল ওভার করার জন্য আমাদের একটা জাস্ট ওয়ান ক্লিক কনফিগারেশনটা কোথায় দেখেন? আমি আইপি থেকে রাউটসে গেলাম, যেই জায়গায় আমি গেটওয়ে দিছি। ঠিক আছে, গেটওয়ে দেওয়ার পরে আপনারা দেখেন যে এই 0.1 এ আমি দিছি হচ্ছে গিয়ে আইএসপি 1 এর গেটওয়ে, 50.1 এ আমি দিছি হচ্ছে আইএসপি 2 এর গেটওয়ে। আইএসপি 2 এর গেটওয়ে দিছি আমি 50.1 এ। ডিসটেন্স দেখেন, এইটার হচ্ছে 1, এটারও হচ্ছে 1। তো এই ডিসটেন্সটা আমি করে দিলাম 10, অ্যাপ্লাই। ওকে, এই যে আমি ডিসটেন্স 10 করলাম, এইটা করার সাথে সাথে আমার ফেল ওভার কনফিগারেশন হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে দেখেন, ডিসটেন্স 1 মানে হচ্ছে আমার 1 নাম্বার আইএসপি অ্যাক্টিভ থাকবে, সে অ্যাক্টিভ থাকবে, চলতে থাকবে। সে যখন ডাউন হবে তখন হচ্ছে ডিসটেন্স 10 আপ হবে। তার মানে আমরা যেটা ডিসটেন্স পড়েছি 10 এর জায়গায় 2 দিলেও হইতো, সাধারণত আমরা একটু বেশি দিয়ে রাখি রিস্ক ফ্রি থাকার জন্য। তো যখন আমি 10 দিলাম তখন ডিসটেন্স 1 হচ্ছে টপ প্রায়োরিটি গেটওয়ে। যতক্ষণ পর্যন্ত প্রায়োরিটি গেটওয়ে আপ আছে ততক্ষণ পর্যন্ত আমার সব ধরনের ব্যান্ডউইথ, সব ধরনের রিকোয়েস্ট এই প্রায়োরিটি 1 গেটওয়ে দিয়ে বের হবে। যখনই আমার এটা আনরিচেবল হয়ে যাবে তখন সে কি করবে? প্রায়োরিটি 2 রিচেবল থাকলে প্রায়োরিটি 2 দিয়ে ব্যান্ডউইথ পাস করবে। তো এই জিনিসটাই হচ্ছে ফেল ওভার। এখন আমি আপনাদেরকে এই ফেল ওভার যে কনফিগারেশনটা হয়েছে সেইটা দেখাবো, যে আইএসপি 1 কে আমি ডাউন করে দেবো। আমি যখন ডাউন করব তখন হচ্ছে গিয়ে আমার গুগল মিটটা বাড়িয়ে দিতে পারে। তো যদি বাড়িয়ে দেয় তাহলে 1 মিনিটের মধ্যে আমি আবার ব্যাক করব। ঠিক আছে, তাহলে আমি আইএসপি 1 এখন আনরিচেবল করে দেব। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, জি, শোনা যাচ্ছে। দেখছেন আইএসপি 1 আনরিচেবল হয়ে গেছে, কেবল খুলে দিছি। জি জি জি। আর ডিসটেন্স 2টা কালো কালার হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। আর ব্যান্ডউইথ সব 2 নাম্বার দিয়ে পাস হচ্ছে।
দেখতেছেন এই যে 2 নাম্বার দিয়ে সব ব্যান্ডউইথ পাস হচ্ছে, তাইলে কি ফেল ওভার কনফিগ হইছে? জি ভাইয়া। হইছে, এবং এটা এত সুইফট কাজ করে যে আমাদের কোনো ড্রপও হয় নাই। ঠিক আছে, এখন দেখেন আমি আবার আইএসপি 1 আপ করতেছি। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি শোনা যাচ্ছে। দেখেন আইএসপি 1 আপ হওয়া মাত্র আইএসপি 2 কিন্তু ব্যান্ডউইথ পাস হওয়া বন্ধ হয়ে গেছে। জি তাহলে হইলো ফেল ওভার কনফিগ। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এখানে যেমন হচ্ছে 10 দিলাম, মানে 32 তে 10 দিলাম, 10 এর পরিবর্তে আমরা যদি 2 3 বা 4 বা 5 এমন দিলে কি প্রবলেম হয়? মাঝে মাঝে হয়, একবারে কাছাকাছি থাকলে মাঝে মাঝে খুব সুইফট চেঞ্জ করে, একটু টিংলস এখানে মাইলো জি খুব সুইফট চেঞ্জ করে, ওই জন্য একটু ডিসটেন্সটা বাড়ায় দেওয়া থাকে, সবাই এরকমই যায়। এখানে ভাই ডিসটেন্সটা সর্বোচ্চ কত কত দেওয়া যায়, মানে 10 এর উপরে 15 20 30 40 এরকম? দেখেন যতক্ষণ লাল না হবে ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে, মানে 3 ডিজিট পর্যন্ত দেওয়া যায়, মানে 999 পর্যন্ত আপনি দিতে পারবেন। 999 পারবো না, লেট হয়ে যাচ্ছে। লাল না হওয়া পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে, জি ভাই। লাল না হওয়া পর্যন্ত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 100 150 বা 200 দিলে কি সেক্ষেত্রে একটু সময় লাগবে, না সাথে সাথেই পেয়ে যাবে? একটু সময় লাগে, সাধারণত 10-20 করেই সবাই দেয়। আপনি 1 2 3 করে দিলেও কোনো সমস্যা নেই, তবে একটু গ্যাপ রাখা ভালো। জি ভাই। এই ফেল ওভার সবাই ক্লিয়ার? খুব সিম্পল কনফিগারেশন কিন্তু। জি ভাই, জি, একদম জি। সিম্পল ছিল ব্যাপারটা। নামের চাইতে কনফিগারই সহজ। একদম মজার ইজি বিষয় কি, ছিল। পুরো মাইক্রোটেক জিনিসটাই কিন্তু ইজি। জি আপনারা এই যে কোর্সটা করতেছেন, তা আপনাদের ধারণা হয়ে যাচ্ছে যে মাইক্রোটেক কতটা ইজি, এরপরে কিন্তু ইউটিউব দেখলেই পাবেন। হ্যাঁ তাহলে আমাদের ফেল ওভারও শেষ। এরপরে আমরা যেটা করবো, এরপর আমরা ফায়ারওয়াল নিয়ে কাজ করব। একটু লাইনে থাকবেন, জাস্ট 2 মিনিট। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে ফায়ারওয়াল। সো আমরা ফায়ারওয়াল দেখব। ফায়ারওয়াল দেখার জন্য দেখেন এখানে কিছু ফায়ারওয়াল লিস্ট আছে, ঠিক আছে? এই ফায়ারওয়াল লিস্টগুলো হচ্ছে সবগুলাই
মাইক্রোটিকের ওয়েবসাইটে মাইক্রোটিক থেকে সাজেস্ট করা আছে যে এই ফায়ারওয়াল গুলা দিয়ে দিলে আপনাদের সুবিধা হবে, আপনাদের মাইক্রোটিক অনেক ধরনের অ্যাটাক থেকে প্রিভেন্ট থাকবে। তো এই লিস্ট আমি তৈরি করি নাই, এটা মাইক্রোটিকের ওয়েবসাইটে গেলেই বা মাইক্রোটিক উইকিতে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনারা। তো এই জিনিসটা আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো এবং কোনটা কি কাজ করে সেটা এক্সপ্লেইন করব। এবং এর বাইরে যদি আপনাদের কোনো ফায়ারওয়াল পলিসি তৈরি করতে হয়, একই প্রসেসে আপনারা চাইলে আপনাদের মন মতো পলিসি তৈরি করতে পারবেন, আপনাকে জাস্ট প্রোটোকলগুলো জানতে হবে। তো প্রথমে এই কনফিগারেশন মাইক্রোটিক থেকে দেয়া আছে, এই কনফিগারেশনটা আমি কপি করলাম। যেহেতু এই কনফিগারেশনগুলো সব সিএলআই মোডে দেয়া আছে, তো আমি এটাকে কমান্ড লাইনেই দিব। কমান্ড লাইনে আমি কনফিগারেশনগুলো পেস্ট করলাম। ঠিক আছে, যখন আমি পেস্ট করলাম, আমি পেস্ট করা মাত্রই সবগুলো কনফিগারেশন অ্যাড হয়ে গেছে মাইক্রোটিকে। যা যা দিছি সব কনফিগারেশন অ্যাড হয়েছে। কোথায় অ্যাড হয়েছে আমি দেখাচ্ছি, তবে সবগুলো অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা যাব আইপি থেকে ফায়ারওয়াল, অবশ্যই ফায়ারওয়ালে অ্যাড হয়েছে যেহেতু আমরা ফায়ারওয়াল রুলস দিছি। অ্যাড্রেস লিস্ট দেখেন আমরা কয়টা অ্যাড্রেস লিস্ট করছিলাম, এক্সেপ্ট অল আর এক্সেপ্ট ফেসবুক। এর মাঝখানে দেখছেন কতগুলো অ্যাড্রেস অ্যাড হয়েছে, বোগনস অ্যাড্রেস লিস্ট নামে একটা অ্যাড্রেস লিস্টে। তো এটা একটা অ্যাড্রেস লিস্ট ওই কনফিগারেশন থেকে অ্যাড হয়েছে। এবং তার পাশাপাশি আমাদের রুল ছিল কয়টা, 4টা, ফেসবুক, কার্নেল আর 2টা এক্সেপ্ট রুল ছিল। তার নিচে সবগুলো রুল এই ফায়ারওয়াল কনফিগারেশন থেকে অ্যাড হয়েছে। তো অ্যাড করার প্রসেসটা খুবই সিম্পল। মাইক্রোটিকের ওয়েবসাইটে মাইক্রোটিক উইকিতে দেয়া আছে যেগুলো হচ্ছে ডিফল্ট ফায়ারওয়াল রুলস টু প্রোটেক্ট সাম ডিফল্ট অ্যাটাক। তো ওই ডিফল্ট অ্যাটাকের যেগুলো মাইক্রোটিক থেকে পাবলিশ করা হয়েছে সেই কমান্ড কপি করে আমরা জাস্ট পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পরে প্রথম রুলটা দেখেন, 1 নম্বর রুল যেটা করছে, একটা ফরওয়ার্ড রুল, এস্টাবলিশ রিলেটেড অ্যাকশন অ্যাকসেপ্ট। এই রুলের মানে হচ্ছে যে আপনার মাইক্রোটিক থেকে যখন আপনি কোনো ওয়েবসাইট ব্রাউজ করতেছেন আপনার ল্যান্ড সাইট থেকে, যখনই সেটা এস্টাবলিশ হচ্ছে বা আপনি যে রিকোয়েস্ট করছেন সেটা রিলেটেড হচ্ছে, সেটাকে সে অ্যাকসেপ্ট করে নেবে, কোনো ব্লকিং দিবে না। এটা অ্যাকসেপ্ট রুলটা এই কারণে করছে যে নিচে এমন কোনো রুল আছে যেটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট ব্লক করবে। তো যাতে যেগুলো ভ্যালিড রিকোয়েস্ট সেগুলো যাতে ব্লক না করে, তাই ফার্স্টেই একটা অ্যাকসেপ্ট রুল দিয়ে রাখছে যে ব্লক না হয়ে বের হয়ে যাবে। 2 নাম্বারটা দেখেন, যদি ইনভ্যালিড কানেকশন আসে, ইনভ্যালিড কানেকশন কি, যে রিকোয়েস্ট পাঠাইছেন সার্ভারে, সার্ভার থেকে একটা ইনভ্যালিড আসতেছে, তো কানেকশন এস্টাবলিশ হচ্ছে না, কানেকশনটা ইনভ্যালিড। যখনই সে ইনভ্যালিড দেখবে তখনই সে ড্রপ করে দিবে, কারণ ইনভ্যালিড কানেকশনের পরে সেখান থেকে বিভিন্ন পরিমাণের ম্যালওয়্যার ঢুকতে পারে। তার জন্য ইনভ্যালিড কানেকশন পাইলেই সে সেটাকে ড্রপ করে দিবে, কোনো কমিউনিকেশন করতে দিবে না। এইখানে দেখেন ইউডিপি বা ভয়েস প্রোটোকল পোর্ট হচ্ছে 69, এটাকে সে অ্যালাউ করে দিছে। এটাও দেখেন এটা একই আসলে, কোনো কারণে লাইনটা 2বার কপি হয়ে গেছে, ইউডিপি কে অ্যালাউ করে দিছে। এইখানে দেখেন 10 হচ্ছে ফরওয়ার্ড, ইন ইন্টারফেস হচ্ছে আপনার ওয়ান ইন্টারফেস। এখানে বাই ডিফল্ট ইথার 1 আসে, আপনার যদি ইথার 1 না হয়, ওয়ান যে পোর্ট ইন্টারফেস থাকবে সেই ওয়ান ইন্টারফেস এখানে সিলেক্ট করে দিবে। কানেকশন যদি হয় নিউ, আর কানেকশন যদি হয় ডেস্টিনেশন নেট, তাহলে দেখেন অ্যাকশনে এটাকে ড্রপ করে দিছে, ড্রপ অল ফ্রম ওয়ান নট ডেস্টিনেশন নেটেড। এটার মানে হচ্ছে আমরা কি দেখছিলাম যে আমরা ডেস্টিনেশন নেট কখন করি, ডেস্টিনেশন নেট আমরা তখনই করি যখন বাহির থেকে আমি আমার নেটওয়ার্কের কোনো কিছু অ্যাক্সেস করতে চাই। পোর্ট ফরওয়ার্ডে আমরা কি করছিলাম, ডেস্টিনেশন নেট করছিলাম, কারণ বাহির থেকে আমি ইনসাইড রিসোর্সকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো যেগুলা এরকম ডেস্টিনেশন নেট কনফিগ করা নাই, এমন কোনো রিকোয়েস্ট যদি বাহির থেকে আসে যেটা আমার ভিতরের কোনো রিসোর্সকে অ্যাক্সেস করতে যাচ্ছে কিন্তু তার এগেনস্টে কোনো ডেস্টিনেশন নেট রুল করা নাই, তার মানে কি ওটা র্যান্ডম একটা রিকোয়েস্ট আসতেছে, ওইটা পাওয়া মাত্রই সে ড্রপ করে দিবে। তো এইটা হচ্ছে ডেস্টিনেশন নেট না থাকলে সে ড্রপ করে দিবে সেটা। বোগন লিস্ট হচ্ছে কি, যে অ্যাড্রেস লিস্টে যে বোগনস অ্যাড হয়েছে এগুলো কোনোটা সে অ্যাকসেপ্ট করবে না। কেন করবে না দেখেন,
এখানে দেয়া আছে কি সেলফ আইডেন্টিফিকেশন। এই সাবনেট দিয়ে, এই /8 সাবনেট দিয়ে সাধারণত কোনো প্রকারের কমিউনিকেশন হয় না। এগুলো হচ্ছে বিভিন্ন সফটওয়্যার যখন ইনস্টল দেন, সফটওয়্যার এগেইনস্টে কিছু ডিফল্ট হোস্ট থাকে। ওই হোস্টের আইপি গুলো, এই আইপি গুলো সাধারণত বাইরের সাথে কমিউনিকেশন কখনোই করবে না। তো যখন কোনো রেপ্লিকেটেড ম্যালওয়্যার কম্পিউটারে অ্যাটাক করে বা নেটওয়ার্কে অ্যাটাক করে, তখন তারা কি করে, এই ধরনের আইডল অ্যাক্টিভ আইপি গুলোকে ইউজ করে বাইরে কমিউনিকেট করে ব্যাকএন্ড দিয়ে। তো যাতে এটা করতে না পারে তার জন্য এই বোগনস লিস্টে সেই আইপি গুলোকে ইনক্লুড করেছে যে আইপি গুলো কখনোই বাইরে কমিউনিকেট করার কথা না, যেগুলা ম্যালওয়্যার কমনলি ইউজ করে, সেটাকে দিয়ে সে ড্রপ করে দিছে। এখানে সে আইসিএমপি কে অ্যাকসেপ্ট করে দিছে যাতে সমস্যা না হয়, এস্টাবলিশ কানেকশনকে সে আবার অ্যাকসেপ্ট করছে, এবং রিলেটেড কানেকশনকে সে আলাদাভাবে অ্যাকসেপ্ট করছে। তো এটাই হচ্ছে যে ডিফল্ট ফায়ারওয়াল ফ্রম মাইক্রোটিক, এবং আপনারা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন এবং কোনটা কি কাজ করে। এবং তার পাশাপাশি যদি আপনারা কখনো মাইক্রোটিক উইকিতে পড়াশোনা করে বা নিজেরা পড়াশোনা করে নতুন কোনো ফায়ারওয়াল রুল নিজেরা যদি অ্যাপ্লাই করতে চান, এই জায়গা থেকে একইভাবে করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে বেসিক ফায়ারওয়াল রুল। এই বেসিক ফায়ারওয়াল রুল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বেসিক ফায়ারওয়াল নিয়ে ভাই আর একটু ওভারভিউ করলে ভালো হতো। অনেক বড় টপিক এটা ভাই, স্পেসিফিক জায়গায় আসেন, পুরোপুরি ওভারভিউ করলে পুরোটা আবার রিপিট করতে হবে। ঠিক আছে ভাই, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। পুরাটা ওভারভিউ করলে পুরা সেগমেন্টটা ওভারভিউ করতে হবে, লং সেগমেন্ট। কোশ্চেনটা আসলে বলতে মানে আপনার হচ্ছে যখন এই যে ফায়ারওয়ালের যে রুলস গুলো মানে কপি করে আপনি টার্মিনালে পেস্ট করলেন, হ্যাঁ, তো পেস্ট করার পরে ওই যে কিছু যে ডেসক্রিপশন বললেন ওগুলো মানে একটু ক্লিয়ার আর কি বুঝতে পারিনি, নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা আপনি তাহলে ভিডিওটা দেখে নিন, কারণ এটা একটা পুরা সেগমেন্ট, এটা ছোট সেগমেন্ট না যে আমি এটা রিভিউ করে দিব, এটা পুরাটা আমাকে আবার রিপিট করতে হবে। জি ঠিক আছে। ঠিক আছে, আপনার কোশ্চেন থাকলে আপনি আমাকে নক দিয়েন বা ফেসবুকে পোস্ট দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে এই ফায়ারওয়াল নিয়ে, বেসিক ফায়ারওয়াল রুলস নিয়ে? না ভাই, আচ্ছা যদি আপনাদের কোশ্চেন না থাকে, সরি, ভাইয়া হ্যাঁ বলেন। আপনার স্ক্রিনটা মানে খুব স্লো দেখা যাচ্ছিল এবং হালকা ঘোলা ঘোলা লাগতেছে। বাকিদেরও কি সেম? আপসা লাগতেছে, মানে অস্পষ্ট আসতেছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আমার কাছে স্পষ্ট আমার লাগছে। এখন ঠিক আছে। ভাই আপনাদের মনে হয় ইন্টারনেট স্লো, কারণ আমার ইন্টারনেট 10 MBPS এর উপরে। হ্যাঁ আমাদের এখানে নেট প্রবলেম এর জন্য মনে হচ্ছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমার স্পষ্ট কিন্তু আছে। অনেক স্পিড দেওয়া আছে, আমি অফিসে আছি তো। আমার এখানে আবার ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে। বলতে পারতেছি না, আমার এখানে কোনো ব্যান্ডউইথ প্রবলেম নাই। আর গুগল মিট তো গুগলে, ওইটাতে আমার কোনো কন্ট্রোলও নাই। তো ক্লিয়ার তো আসা উচিত। আচ্ছা বেসিক ফায়ারওয়াল দেখে ফেলছি, অ্যাড্রেস লিস্ট ক্রিয়েশন ফিল্টার রুলও আমরা দেখে ফেলছি অলরেডি। আচ্ছা প্রতি কোর্সে আমি মাইক্রোটিক দি ডুড সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটা কথা বলি, যেটা আপনাদেরকেও বলতেছি। মাইক্রোটিক দি ডুড হচ্ছে মাইক্রোটিকের একটা নিজস্ব মনিটরিং প্ল্যাটফর্ম, যেটা এখনো পারফেক্টেড হয় নাই। অনেকে এটাতে ইন্টারেস্টেড থাকেন, তাই আপনাদেরকে বলতেছি। তো এই মাইক্রোটিক দি ডুডের কাজ হচ্ছে যে আপনারা যদি দি ডুড ইনস্টল করেন, মাইক্রোটিক দি ডুড যদি আপনারা ইনস্টল করেন, তাহলে আপনারা যেটা দেখবেন, কম্পিউটারে দি ডুড একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যার ইনস্টল করার পরে আপনার মাইক্রোটিকে প্যাকেজ সিস্টেমে দেখা লাগবে যে আপনার ডুড ইনস্টল করা আছে কিনা। ঠিক আছে, এই প্যাকেজে যদি দেখি, এই প্যাকেজে ডুড হচ্ছে আমি আনস্টল করে দিয়েছিলাম মনে হয় লাস্ট কোনো ক্লাসে দেখানোর সময়। আপনার প্যাকেজ লিস্টে ডুড থাকতে হবে এবং ডুড আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে
করার পরে আপনারা যখন কানেক্ট দিবেন, আমার এটা মনে হয় কানেক্ট হবে না, এটা আমি ডিসেবল করে রাখছিলাম। তো যখন আপনারা কানেক্ট দিবেন তখন হচ্ছে দি রুট সফটওয়্যারটা ওপেন হয়। তো ওই রুট সফটওয়্যারে আপনি একটা মনিটরিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। কিরকম মনিটরিং? ধরেন আপনার নেটওয়ার্কে 5টা মাইক্রোটিক আছে, 5টা মাইক্রোটিককে আপনি এখানে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, অ্যাড করে মাইক্রোটিক লাইভ আছে নাকি ডাউন আছে সেটা দেখতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে মাইক্রোটিকে কত ব্যান্ডউইথ পাস হচ্ছে সেটা দেখতে পারবেন। মানে পুরোপুরি একটা ছোটখাটো নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম আপনারা তৈরি করতে পারবেন যদি আপনারা মাইক্রোটিক ইউজার হন এবং আপনাদের রাউটারগুলো যদি ডুড এনেবল রাউটার হয়। তো এই জিনিসটা আসলে প্রতি কোর্সে আমি শুধু একটু বলি, কখনো হচ্ছে এটা কনফিগার করি না, কারণ ডুডটা হচ্ছে এখনো পারফেক্টেড হয় নাই, এখনো এটা টেস্ট বেসিসেই আছে মাইক্রোটিকের। তো আপনারা যদি নিজস্ব একটা মনিটরিং সিস্টেম তৈরি করতে চান তাহলে আপনারা অবশ্যই এটাকে একটা ট্রায়াল দিয়ে দেখতে পারেন। তখন হচ্ছে এইভাবে আপনারা একটা মনিটরিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন, যেখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের রাউটারগুলো অ্যাড করলেন, সুইচগুলো অ্যাড করলেন, আপ আছে না ডাউন আছে এগুলো সিলেক্ট করলেন। যেহেতু জিনিসটা এখনো পারফেক্ট হয় নাই সেহেতু এটা পুরোটাই আপনাদের একটু কষ্ট করে করে কনফিগ করতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম যে এরকম একটা টুলস আসলে মাইক্রোটিকের আছে। আপনারা চাইলে এটাকে ভবিষ্যতে আপনাদের প্রয়োজন পড়লে আপনারা এটাকে এক্সপ্লোর করতে পারবেন। ভাইয়া হ্যাঁ বলেন। কিন্তু মানে একটু আহ, আগের প্রশ্ন হয়ে যায়, শুরুর দিকে প্রশ্নটা করতে ভালো হইতো আর কি। হ্যাঁ তো হ্যাঁ বলেন। মনে করলো তাই বলছি আর কি, কেউ অপ্রাসঙ্গিক নেবেন না। সেটা না না হচ্ছে সমস্যা নাই। যে আমরা এই ধরনের একটা নেটওয়ার্ক তৈরি করার শুরুতে হুম হুম, আমাদের একটা আর্কিটেকচারাল তৈরি করার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। ওই ধরনের একটা বিষয় বোধহয় একটু আমি গ্যাপ করেছি কিনা, মানে আপনি হয়তো আলোচনা করেছেন, আমি দেখিনি এরকম হয়েছে। না আরেকবার বলবেন কোশ্চেনটা। যে যেমন ধরেন আমি একটা অফিসের জন্য একটা নেটওয়ার্ক সেটআপ করব, সেটআপ করব, হ্যাঁ আইএসপি সেটআপ করব, ঠিক আছে? হ্যাঁ এখন এখানে যে 50টা পিসি বা 100 পিসি থাকবে, হ্যাঁ আহ, এটার জন্য যে একটা ডায়াগ্রাম তৈরি করব, তারপরে সেইভাবে সেই ডায়াগ্রাম ধরে ধরে কাজ করব, তাহলে আমি বুঝতে পারবো কখন কোন পিসিতে কি হচ্ছে না হচ্ছে। এই বিষয়গুলোর একটা ডায়াগ্রাম তৈরি করা দরকার আছে না? অর্গানোগ্রামের মতো, অ্যাজ লাইক হ্যাঁ। ডায়াগ্রাম ডায়াগ্রাম আপনি আপনার মতো তৈরি করতে পারেন, এটা যার যার তার ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ডায়াগ্রামিং এ কি হয় যে আপনার হচ্ছে আপনি যখন ডায়াগ্রাম করতেছেন তখন আপনি আসলে কি করতেছেন, আপনি হচ্ছে একটা আউটলাইন করতেছেন হ্যাঁ এবং তার পাশাপাশি একটা ট্রাবল শুট আউটলাইন করতেছেন যে কত ফাস্টার আপনি ট্রাবল শুট করতে পারবেন। হ্যাঁ তো ওই ডায়াগ্রামিং হচ্ছে আপনি যে কোনো নেটওয়ার্ক সিস্টেম ইমপ্লিমেন্ট করার আগেই করতে পারেন। হ্যাঁ তো হ্যাঁ, তো ওইটা হচ্ছে মাইক্রোটিক, তো হচ্ছে ডায়াগ্রামিং করার পরের কাজ। যে আপনি ডায়াগ্রাম করছেন, ডায়াগ্রাম করে ডায়াগ্রামে এক জায়গায় একটা মাইক্রোটিক বসাইছেন, হ্যাঁ ওই মাইক্রোটিকের কনফিগারেশন থেকে হচ্ছে আমাদের কোর্স শুরু হয়েছে। তো ডায়াগ্রামিং হচ্ছে এই কোর্সের আগের কাজ। তো রাইট। ডায়াগ্রামিং আপনি যে কোনো সময় করতে পারেন। তো আপনার ওইটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এমনি এমনি কোনো প্রবলেম নেই, বাট আমি ভাবছি যে মিস করেছি কিনা। না না, ডায়াগ্রামিং হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে একটা ডিভাইস কনফিগারেশন, আর ডায়াগ্রামিং হচ্ছে নেটওয়ার্কিং এ চলে আছে, মানে সিসিএনএ তে এই ধরনের জিনিস বেশি কভার করে। তবে আপনার যদি কোনো ডায়াগ্রামিং নিয়ে রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো আইডিয়া দরকার পড়ে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি এখন আপনাকে অ্যান্সার করবো। না না ঠিক আছে, অসুবিধা নেই। ওকে। চলো। আচ্ছা, তারপরে আমরা তাহলে ভিপিএন কনফিগারেশন দেখি। ভিপিএন দেখার জন্য আমাকে যেটা করতে হবে, সবার ফার্স্টে আমার হচ্ছে ওয়াইফাই তে ঢুকতে হবে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে জি পাচ্ছি। ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাই এবার মানে ক্লিয়ার দেখা যাচ্ছে নতুন করে কানেক্ট করার পর। আচ্ছা, আমি হচ্ছে মাইক্রোটিক থেকে বের হয়ে ডিরেক্ট ওয়াইফাই তে আসছি। তো দেখেন এখানে দুইটা মাইক্রোটিক আছে। হ্যাঁ, আচ্ছা
দুইটা মাইক্রোটিক আছে দেখানোর আগে আমি আপনাদের রিলেটেড টপিকে যাই। আমরা এখন ভিপিএন করা দেখব। ভিপিএন এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভাই মাইক্রোফোনটা অফ করে দেন, নয়েজ আসতেছে। আচ্ছা, ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন সম্পর্কে আরো আলোচনা করতেছি। তো ভিপিএন এ আমরা প্রথম টপিক দেখবো হচ্ছে জিআরই। জিআরই যদি আপনাদের জানা থাকে তাহলে হচ্ছে ইউআইপি, আইপিআইপি এইসব টানেল আর আপনাদের করা লাগবে না, কারণ ওগুলা সবগুলার থেকে জিআরই হচ্ছে সব দিক থেকে বেটার। তো এই যে জিআরই টানেল, এই জিআরই টানেলের জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে আপনার এখানে অনেক বুকিশ কথাবার্তা লেখা আছে এবং তার পাশাপাশি এটা লেয়ার 3 কানেক্টিভিটিতে কাজ করে। এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না, আমি সরাসরি ডায়াগ্রামে যাই। জিআরই টানেল জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে এখানে যে আমি দুইটা সাইট দেখতেছি, সাইট 1, সাইট 2। সাইট 1 কে আমি যদি আমার হেড অফিস ধরি তাহলে এটা আমার হেড অফিসের মাইক্রোটিক। সাইট 2 কে যদি আমি ব্রাঞ্চ অফিস ধরি এটা হচ্ছে আমার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক। সাইট 1 এও আমার রিয়েল আইপি আছে, সাইট 2 তেও আমার রিয়েল আইপি আছে। জিআরই করার পূর্ব শর্ত হচ্ছে দুই সাইডে রিয়েল আইপি থাকতে হবে। এখন দেখেন, যখন সাইট 1 এ বসে এই কম্পিউটারটা কাজ করতেছে তখন সে কি চাইলে এই কম্পিউটারটাকে অ্যাক্সেস করতে পারবে? এই কম্পিউটার থেকে যদি কোনো ফাইল শেয়ার দেওয়া থাকে সে কি দেখতে পারবে? আছেন আপনারা? জি আছি। আমি বললাম যে এটা হচ্ছে আমার হেড অফিস, এটা ধরেন আমার গুলশানে হেড অফিস, এটা ধরেন আমার গাজীপুরে ব্রাঞ্চ অফিস। এই কম্পিউটার থেকে একটা ফাইল শেয়ার দেওয়া আছে, এই কম্পিউটার যদি ওই ফাইল অ্যাক্সেস করতে চায় সে কি পারবে? এই কম্পিউটার পারবে। পারবে। কিভাবে পারবে? এটা VPN থেকে করা ফাইল থাকবে। শেয়ার দেওয়া আছে, হ্যাঁ, এটা থেকে ফাইল শেয়ার দেওয়া আছে এখানে। কিন্তু আমার এই কম্পিউটারটার আইপি একটা লোকাল আইপি, এই কম্পিউটার আইপি একটা লোকাল আইপি, এই মাইক্রোটিকটা আছে গুলশান অফিসে, এই মাইক্রোটিকটা আছে গাজীপুর অফিসে। তাহলে এই কম্পিউটারের ফাইল এই কম্পিউটার কিভাবে পাবে? আপনি আপনার বাসায় বাসায় বসে অফিসের সার্ভারের ফাইল শেয়ার কি দেখতে পারেন? না না, সেক্ষেত্রে তাইলে এইখানে কিভাবে পারবেন? তাহলে তো VPN যদি লাগে। ভিপিএন করা থাকে তাহলে দেখা যাবে আর কি। না ধরেন ডিপেন্ড করা নাই, তাই কিছুই করা নাই, জাস্ট দুইটা সাইডে দুইটা মাইক্রোটিক আছে, দুইটা কম্পিউটার আছে, এক কম্পিউটার কে আরেক কম্পিউটার ফাইল শেয়ারিং অ্যাক্সেস করতে পারবে? পারবে না। না, পারবে না। আচ্ছা, ভিপিএন ছাড়া বলছেন? জি জি। সরি VPN ছাড়া তো হবে না। সরি। হ্যাঁ, এখন যদি এমন হয় এই রাউটার থেকে এই রাউটারে আমি একটা ফাইবার টানলাম, তাইলে কি এই কম্পিউটার থেকে এই কম্পিউটার অ্যাক্সেস করা যাবে? না, এক্সেস দিতে হবে সেই ক্ষেত্রে। ফাইবার টানলে তো এমনি ল্যান অ্যাক্সেস পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু এটা রিয়েল আইপি দিয়ে যদি কনফিগার করা থাকে আর এটা আলাদা রিয়েল আইপি থাকে তাহলে তো পাবে না। তাহলে এই রাউটার থেকে এই রাউটারকে একটা অ্যাক্সেস দিতেই হবে, অবশ্যই দিতে হবে রাউটিং এর জন্য। আপনার হচ্ছে ল্যান সেগমেন্ট শেয়ার করবেন, আর যাই হোক ফাইবার টানলে তো রিচেবল হবে, তাই তো? হ্যাঁ, ফাইবার টানলে রিচেবল হবে। তো সেক্ষেত্রে কি যদি সেগমেন্ট আলাদা হয় সেক্ষেত্রে কি পাবে? অবশ্যই পাবে। আপনি কি করবেন, আপনি যখন ফাইবার টানতেছেন আপনি যখন তাইলে দুই ল্যান্ড সেম সিরিজে শেয়ার করতে পারবেন। যাই হোক ওটা ডিফারেন্ট কেস, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে জেনারেলি ফিজিক্যালি যদি দুইটা রাউটারের মধ্যে কানেকশন থাকে তাইলে আপনি যে কনফিগারেশনই করেন কিছু না কিছু করে আপনার এই কম্পিউটারকে রিচ করতে পারবে, কারণ এদের মধ্যে ফিজিক্যাল কানেক্টিভিটি আছে। জি। এখন এই জিআরই ভিপিএনটা হচ্ছে একই রকম, পার্থক্য হচ্ছে ফিজিক্যালের জায়গায় সেটা লজিক্যাল কানেক্টিভিটি করে ওভার দ্য ইন্টারনেট।
হুম। যে কোনো কেবল নাই, সেটা লজিক্যাল কানেক্টিভিটি করে। তো এই লজিক্যাল কানেক্টিভিটিটা করাই হচ্ছে ভিপিএন, যেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা ভার্চুয়ালি হয়, মানে কোনো ফিজিক্যাল কানেক্টিভিটি নাই, পুরোটাই বায়বীয় জিনিস। এবং তার পাশাপাশি আপনার হচ্ছে একটা নেটওয়ার্কে কে আরেকটা নেটওয়ার্কের থেকে অ্যাক্সেসেবল করে দেয়। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের, ভিপিএন এর কনসেপ্ট? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে। তাহলে এই মাইক্রোটিকটাকে ধরলাম সিস্টেম আইডেন্টিটি, এইটাকে ধরলাম আমি হেড অফিস, ঠিক আছে? তার পাশাপাশি এই মাইক্রোটিকটাকে আমি ধরলাম ব্রাঞ্চ অফিস। ব্রাঞ্চ অফিস, ঠিক আছে? এই বাম পাশের মাইক্রোটিকটা হচ্ছে আমার ব্রাঞ্চ অফিস, ডান পাশের মাইক্রোটিকটা হচ্ছে আমার হেড অফিস। তো এই দুইটা মাইক্রোটিকের মধ্যে আমি কি করব, একটা ভিপিএন করব। ভিপিএন করার জন্য আমার ফার্স্ট ভিপিএন কি, আমি একটা জিআরই টানেল করব। সবাই ক্লিয়ার? জি। আরেকবার বলুন ভাইয়া। এই মাইক্রোটিকটা, ডান পাশের মাইক্রোটিকটা হচ্ছে হেড অফিসের মাইক্রোটিক, বাম পাশের মাইক্রোটিকটা হচ্ছে ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক। কন্ডিশন 1, দুইটা মাইক্রোটিকে রিয়েল আইপি আছে। দুইটা মাইক্রোটিকে যদি রিয়েল আইপি থাকে তাহলে আমি ভিপিএন করতে পারবো। তো এই দুইটা মাইক্রোটিকে আমি ভিপিএন কনফিগারেশন করব। হেড অফিস গুলশানে, ব্রাঞ্চ অফিস গাজীপুরে। এবং ভিপিএন করা মানে কি, আমি হেড অফিসের ল্যানটাকে ব্রাঞ্চ অফিস থেকে অ্যাক্সেসেবল করতেছি এবং ব্রাঞ্চ অফিসের ল্যানটাকে হেড অফিস থেকে অ্যাক্সেসেবল করতেছি। তার মানে কি, মানে হচ্ছে আমার হেড অফিসের ল্যান সেগমেন্ট কি 10.1 সিরিজ, সেক্ষেত্রে আমার ব্রাঞ্চ অফিসের ল্যান কি 50.1 সিরিজ। 10.1 সিরিজ থেকে 50.1 সিরিজ রিচেবল হওয়া মানে আমার ভিপিএন হয়েছে, এর ল্যান থেকে ওর ল্যান রিচ করা যাচ্ছে। এবং 50.1 থেকে 10.1 রিচ করতে পারা মানে আমার ভিপিএন হয়েছে এবং ব্রাঞ্চ অফিসের ল্যান থেকে হেড অফিসের ল্যান অ্যাক্সেস করা যাচ্ছে। বিষয়টা কি আপনাদের ক্লিয়ার? আপনাদের সবাইকে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে আমরা কি করতেছি? জি ক্লিয়ার হয়েছে, মানে দুই দুই পাশ থেকেই আমার দুইটা ল্যান্ড হ্যাঁ, ইউজ কারণ করতে পারবো। ভিপিএন করা মানেই হচ্ছে লোকাল রিসোর্স শেয়ারিং। লোকাল রিসোর্স শেয়ারিং করার জন্য আপনি আসলে কি করবেন, ল্যানটাকে অ্যাক্সেস করা মানেই লোকাল রিসোর্স শেয়ার করতে পারতেছেন। জি। আচ্ছা, একটা মিনিট।
আচ্ছা, তাইলে আমরা দুইটা অফিসের মধ্যে ভিপিএন করব, যেটা কিনা জিআরই প্রোটোকল ইউজ করে করব, এবং ভিপিএন এর মানে হচ্ছে এক সাইডের লোকাল ল্যান থেকে আরেক সাইডের লোকাল ল্যান অ্যাক্সেস করতে পারবে, যদিও তাদের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন নাই এবং দুইটার লোকেশন হচ্ছে একটা থেকে আরেকটা অনেক দূরে। তো আমরা ভার্চুয়ালি একটা টানেল করব যার মাধ্যমে তারা একজন আরেকজনকে অ্যাক্সেস করতে পারবে। এই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার হয়েছে? কারো কনফিউশন থাকলে বলেন। আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে দেখেন, এইটা হেড অফিস, এটা ব্রাঞ্চ অফিস, এটা হেড অফিস। আমরা পাশাপাশি কনফিগারেশন করব দুইটাতে একই সাথে। প্রথমে আমরা যাব ইন্টারফেস, ইন্টারফেস থেকে দেখেন জিআরই টানেল, গেলাম জিআরই টানেলে। এখানে দেখেন আরো আছে ইউআইপি টানেল, আইপি টানেল, ঠিক আছে। ইউআরপি আর আইপি টানেল আপনাদের করা লাগবে না, কারণ এই দুইটা এবং জিআরই একই ধরনের টানেল এবং জিআরই ওই দুইটা থেকে বেটার। তো আমরা গেলাম জিআরই টানেলে, গিয়ে আমরা অ্যাড এ ক্লিক করলাম। সিমিলারলি ব্রাঞ্চ অফিসেও আমরা গেলাম ইন্টারফেস, জিআরই টানেল, অ্যাড। তো এখানে আমি জিআরই টানেলের নাম আপনারা আপনাদের মন মতো দিতে পারবেন। তো আমি দিলাম জিআরই টানেল এইচকিউ টু ব্রাঞ্চ অফিস। এখানে নাম দিলাম জিআরই টানেল ব্রাঞ্চ অফিস টু এইচকিউ। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস হচ্ছে এই যে হেড অফিসের মাইক্রোটিক আছে, এই হেড অফিসের মাইক্রোটিকের ওয়ান আইপি যেটা, সেটা হচ্ছে তার লোকাল অ্যাড্রেস, ওয়ান আইপি, ল্যান না কিন্তু। তাহলে এটার ওয়ান আইপি কত? ওয়ান আইপি হচ্ছে 0.10। তাহলে লোকাল অ্যাড্রেসে আমি দিলাম এই মাইক্রোটিকের ওয়ান আইপি, যেটা কিনা রিয়েল আইপি 192.168.0.10। রিমোট অ্যাড্রেসে হবে আমার ব্রাঞ্চ অফিসের ওয়ান আইপি, ব্রাঞ্চ অফিসের ওয়ান আইপি, যেটা কিনা রিয়েল আইপি। তো রিমোট অ্যাড্রেসে দিলাম আমি ব্রাঞ্চ অফিসের ওয়ান আইপি 168.0.5। ঠিক আছে। সিমিলারলি আমার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকে রিমোট অ্যাড্রেস হবে হেড অফিসের মাইক্রোটিকে রিয়েল আইপি, লোকাল অ্যাড্রেস হবে ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকে রিয়েল আইপি। দিলাম অ্যাপ্লাই। আচ্ছা, অ্যাপ্লাই দেওয়ার আগে আমাদেরকে কিপ অ্যালাইভটা এনেবল করে নিতে হবে। কিপ অ্যালাইভ আপনাদেরকে আমি আগেও বলছি যে কতক্ষণ পর পর চেক করবে যে লাইনটা আপ আছে কি ডাউন আছে। দুই পাশে আমি কিপ অ্যালাইভ সিলেক্ট করলাম, দিলাম অ্যাপ্লাই, দিলাম ওকে, দিলাম অ্যাপ্লাই, দিলাম ওকে। স্টেজ 1 কনফিগারেশন ডান, প্রথম লেভেল কনফিগারেশন ডান। আমরা যেটা জিআরই টানেল তৈরি করলাম, দুই পাশে দুইটা জিআরই পয়েন্ট তৈরি করলাম। এখন সেকেন্ড কনফিগারেশন যেটা, সেটা হচ্ছে এই যে আমরা একটা জিআরই তৈরি করতেছি, তো জিআরই এইটার কনফিগারেশনটা আমরা করে ফেলছি। তো এখন একটা কেবলে কি হয়, এই মাথা থাকে ওই মাথা থাকে, দুই মাথা থাকে। এই মাথা দিয়ে একটা আইপি কনফিগারেশন যায়, ওই মাথা দিয়ে একটা রিসিভার আইপি কনফিগারেশন যায়। তো জিআরই টানেল করার জন্য, এই টানেলটাকে অ্যাক্টিভ করার জন্য তার নিজের একটা আইপি লাগবে, এই পাশে একটা, এই পাশে একটা। তো এই যে তার নিজস্ব টানেলের পিয়ার টু পিয়ার কমিউনিকেশন আইপি, এই আইপিটা এখন আমরা তৈরি করব, যেটা কিনা হচ্ছে স্টেপ 2। তো এই স্টেজ 2 তে জিআরই টানেলের আইপি দেওয়ার জন্য আমরা গেলাম আইপি থেকে অ্যাড্রেসেস, এটা হচ্ছে ব্রাঞ্চ অফিস। হেড অফিসের জন্য একইভাবে আমাদের আইপি লাগবে, জিআরই টানেলের নিজস্ব আইপি, যেটা দিয়ে সে পিয়ার টু পিয়ার কমিউনিকেট করবে। তার জন্য আমার একটা আইপি হইলেই হবে। তাই ব্রাঞ্চ অফিসে জিআরই টানেলের আইপি দিলাম ধরেন 10.0.0.1/30। /30 কেন দিলাম? /30 মানে একটা, /30 মানে হচ্ছে টোটাল দুইটা আইপি পাওয়া যাবে, দুইটা আইপি পাওয়া যাবে। একটা একটা যদি নেটওয়ার্কের চিন্তা করি তাহলে একটা গেটওয়ে, একটা ইউজেবল আইপি, আর এক্ষেত্রে যেহেতু দুইটাই নেটওয়ার্ক, তো দুইটা আইপি আমরা পাবো। তা আমি দিলাম হচ্ছে 10.0.0.1/30। /30 মানে দুইটা আইপি পাওয়া যাবে। তো একটা আইপি আমরা এখানে বসাবো, একটা আইপি আমরা ব্রাঞ্চ অফিসে বসাবো, কারণ এই জিআরই টানেলের যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে, দুইটা আইপি একই নেটওয়ার্কে থাকতে হয়। যেহেতু একই নেটওয়ার্কে থাকতে হয়, সেহেতু আমরা একই সিরিজ আইপি বসাবো এবং /30-তে দুইটা আইপি হয়। এবং আমার ইন্টারফেস কি, আমি প্রথমেই বলছি এই আইপিটা জিআরই টানেলের আইপি।
তার জন্য আমরা জিআরই টানেলের আইপিটা সিলেক্ট করে দিলাম, দিলাম অ্যাপ্লাই। দেখেন নেটওয়ার্ক পাইলো এইটা। এবার ব্রাঞ্চ অফিসের আইপি /30 আমি কি বলছিলাম, দুইটা অ্যাক্টিভ আইপি থাকে, তাহলে সেকেন্ড আইপিটা আমি দিব ব্রাঞ্চ অফিসে, তাহলে দিলাম 2/30। ঠিক আছে, ইন্টারফেস কি হবে, জিআরই ইন্টারফেস, দিলাম অ্যাপ্লাই। দেখেন সেম নেটওয়ার্ক, জিআরই টানেল আইপি সবসময় সেম নেটওয়ার্কে হইতে হবে, একই সিরিজের হইতে হবে। দিলাম অ্যাপ্লাই, দিলাম ওকে, দিলাম অ্যাপ্লাই, দিলাম ওকে। তাহলে আমার পয়েন্ট টু পয়েন্ট জিআরই আইপিটা অ্যাক্টিভ হয়ে গেল। দেখি আমরা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করতে পারতেছি কিনা। পিং 10.0.0.2, দেখছেন আইপি রেসপন্স পাচ্ছি, যেখানে এই আইপিটা কোন পয়েন্টের আইপি, ব্রাঞ্চ অফিসের জিআরই পয়েন্টের আইপি রিচ করতে পারতেছি। একইভাবে পিং 10.0.0.1, তাহলে এটা কি হচ্ছে, হেড অফিসের জিআরইর আইপি আমরা রিচ করতে পারতেছি। এই রিচ করতে পারার মানে হচ্ছে আমার এই টানেলটা অ্যাক্টিভ হয়ে গেছে। স্টেপ 2 কমপ্লিট। ভাই কোনো কোশ্চেন থাকলে বলেন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল, যেমন হচ্ছে এই যে আইপিটা হ্যাঁ 10.0.0.1/30, হ্যাঁ, এই আইপিটা মানে পাবো কোথায়? এই আইপিটা আপনি আপনার মন মতো দিবেন, কোথাও পাওয়া লাগবে না। মানে মন মতো আইপি হ্যাঁ, বসে আমি দিলে হবে? আপনাকে কি বলছি, আমি আপনাকে দুইটা কন্ডিশন দিছি। এক, যখন আপনি পয়েন্ট টু পয়েন্ট জিআর এর জন্য আইপি তৈরি করতেছেন, তখন আপনি মেক শিওর করবেন আইপিটা একই সিরিজের হবে, একই নেটওয়ার্কে হবে। ঠিক আছে, তো এই একই সিরিজ একই নেটওয়ার্ক করার জন্য আপনি তো মন মতো আইপি দিতে পারেন। আমি 10.0.0.1 দিছি, আপনি চাইলে 192.168.50.1, এখানে 192.168.50.2 ও দিতে পারেন। জি, বুঝতে পেরেছি। একই নেটওয়ার্ক হইতে হবে, একই সিরিজ হইতে হবে। /30 দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে দুই পাশে দুইটা আইপি দরকার, /30 তে দুইটা আইপি অ্যাভেলেবেল থাকে, আমার এক্সট্রা আইপির দরকার নাই, তার জন্য আমি /30 দিচ্ছি। আপনার কোশ্চেনের অ্যান্সার হয়েছে? জি ভাই। আচ্ছা, তাইলে আমরা কি করলাম, প্রথমে আমরা দুই রাউটারে জিআরই কনফিগ করলাম, তারপরে জিআরইর জন্য আমরা আইপি কনফিগ করলাম এবং আমরা টেস্ট করে দেখলাম যে আমার জিআরই টানেলটা সঠিকভাবে হয়েছে। তাইলে আমার টানেল এস্টাবলিশ হইলো। টানেল এস্টাবলিশ হওয়া মানে কি, আমার একটা লজিক্যাল পাথ ক্রিয়েট হইলো দুইটা রাউটারের মধ্যে। এখন এই পাথ দিয়ে আমার আসলে মেন গোল কি, এ কে রিচ করতে হবে, এ কে রিচ করতে হবে। তাহলে এই রিচ করার জন্য আমরা যেটা করব, আমরা যাব আইপি, আইপি থেকে রাউটসে গিয়ে আমরা যেটা করব, আমরা দিব অ্যাড দেওয়ার পরে ডেস্টিনেশন অ্যাড্রেস। আমি কাকে রিচ করতে চাই, হেড অফিস থেকে, আমি হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসকে রিচ করতে চাই। তাহলে ব্রাঞ্চ অফিসার কাকে রিচ করতে চাই, ব্রাঞ্চ অফিসের ল্যানকে রিচ করতে চাই, তাইলে এইটা হচ্ছে আমার ল্যান। তাহলে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস হবে যাকে আমি রিচ করতে চাই, যেটা কিনা ব্রাঞ্চ অফিসের ল্যান, দিলাম ব্রাঞ্চ অফিসের ল্যান সিরিজ দিলাম। তাইলে গেটওয়ে, ব্রাঞ্চ অফিসে সে যাবে কোন গেটওয়ে দিয়ে, ব্রাঞ্চ অফিসের গেটওয়ে দিয়ে, তাইলে আমি দিলাম 10.0.0.2। ঠিক আছে, আমি কাকে অ্যাক্সেস করতে চাই, ব্রাঞ্চ অফিসের ল্যানকে, কোন পথ ধরে ঢুকবো, ব্রাঞ্চ অফিসের গেটওয়ে দিয়ে, দিলাম অ্যাপ্লাই, দিলাম ওকে। তাহলে দেখেন, এখন যদি আমি ব্রাঞ্চ অফিসকে পিং দেই, পিং 192.168.50.1, তার মানে কি ব্রাঞ্চ অফিস রিচেবল, আমার এক সাইডে জিআরই আপ হয়ে গেছে, আমি ব্রাঞ্চ অফিসকে অ্যাক্সেস করতে পারতেছি। এখন এই সাইড থেকে আমি কাকে চাই, হেড অফিসকে অ্যাক্সেস করতে, আমার হেড অফিসের ল্যান আইপি কি 10.1 সিরিজ। তাইলে আমি কি করব, আমি যাব আইপি থেকে রাউটে যাওয়া মানে হচ্ছে কোন পাথ ধরে আমি ওকে অ্যাক্সেস করব, সেই পাথ ডিফাইন করা, দিলাম অ্যাড বাটন। ডেস্টিনেশন অ্যাড্রেস কি, আমি কাকে অ্যাক্সেস করতে চাই, আমি এখান থেকে অ্যাক্সেস করতে চাই হেড অফিসকে, তাইলে হেড অফিসের ল্যান আইপি হচ্ছে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস। গেটওয়ে হচ্ছে আমি হেড অফিসে ঢুকবো কোন দরজা দিয়ে, হেড অফিসের জিআরই দিয়ে ঢুকবো, তাহলে হেড অফিসের জিআরই আইপি কত, 10.0.0.1। কারণ কি, আমি অ্যাক্সেসটা করতেছি কোন পাথ দিয়ে, আমি অ্যাক্সেসটা করতেছি এই পাথ দিয়ে,
এই যে এখানে ডটের যে পাথটা আছে যেটা আমি লজিক্যালি ক্রিয়েট করছি, এই পাথটা দিয়ে আমি এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে অ্যাক্সেস করতেছি। তাহলে আমি কাকে চাই? এই জায়গা থেকে আমি চাই এল ল্যানকে অ্যাক্সেস করতে, এবং এল ল্যানে আমার ঢোকার দরজা কোনটা? এইটা। তার জন্য ডেস্টিনেশন হচ্ছে এই ল্যান আইপি, আর গেটওয়ে হচ্ছে এই আইপিটা। আমার এখানে আমি একইভাবে দিলাম অ্যাপ্লাই, দিলাম ওকে, দিলাম নিউ টার্মিনাল, পিং 192.168.10.1। তাহলে কি হচ্ছে, আমার হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের পুরো ল্যান এখন অ্যাক্সেসেবল, এবং ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিসের পুরো ল্যান এখন অ্যাক্সেসেবল। এবং ভিপিএন থাকার কারণে যেটা হচ্ছে, আমার একটা ল্যানও কিন্তু ইন্টারনেটে নাই। ভিপিএন থাকার কারণে শুধুমাত্র ব্রাঞ্চ অফিস থেকে আমি হেড অফিসের ফুল ল্যান অ্যাক্সেস করতে পারবো। সেই ল্যানে সিসিটিভি থাকলে অ্যাক্সেস করতে পারবো, প্রিন্টার থাকলে অ্যাক্সেস করতে পারবো, সার্ভার থাকলে অ্যাক্সেস করতে পারবো, এবং হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসেরও সিমিলার ল্যান সেগমেন্টে সবকিছু আমি অ্যাক্সেস করতে পারবো। যখন আমি এক ল্যান থেকে আরেক ল্যান অ্যাক্সেস করতে পারতেছি, তার মানে আমার ভিপিএন কনফিগারেশন সাকসেসফুল, এবং আমার জিআরই টানেলটা আমরা সাকসেসফুলি কনফিগার করছি। তাহলে আমরা কয়টা স্টেপে কনফিগার করলাম? ভাই একটু মিউট করেন, কোশ্চেন করার সময় আনমিউট করেন। তাহলে আমরা কয়টা স্টেপে এটা কনফিগারেশন করলাম? স্টেপ 1, 2 মাইক্রোটিককে জিআরই কনফিগ করলাম। স্টেপ 2, জিআরই আইপি কনফিগার করলাম, টানেলের নিজস্ব আইপি। স্টেপ 3, আমরা যেটা করলাম, এক লেন থেকে আরেক লেনকে রিচেবল করলাম। তাহলে এই 3টা স্টেপে আমরা একটা জিআরই টানেল তৈরি করে ফেললাম, তথাপি আমরা একটা ভিপিএন কনফিগারেশন করে ফেললাম। এখন বলেন, এই ভিপিএন কনফিগারেশন নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? ওই যে রাউটটা কি, ওই যে মাইক্রোটেকের যে লোকালে আপনি মানে লোকাল আইপি ক্রিয়েট করছেন, সেটাতে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। সেটাকে কি রাউটিং করলেন? আমি রাউটে কি করছি ওইটা খুব স্বচ্ছভাবে বলছি। আমি কাকে চাই, কোন রাস্তা ধরে চাই। রাউট মানে কি? রাস্তা চিনানো। জি জি জি, আমি ওইটাই করছি। আমি কাকে চাই, কোন রাস্তা ধরে চাই, আমি সেটা ডিফাইন করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে জিআরই টানেল নিয়ে? কিভাবে কনফিগার করলাম, কেন করলাম, কি করলাম, কি জন্য করলাম, বুঝতে কোনো সমস্যা থাকলে বলেন, আমি পুরোটা দরকার পরে আবার এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে, ভাইয়া শুরুতে যে কনফিগার করলেন ওটা একটু যদি রিভিউ করতে বললেন না ভাই, রিভিউ করা ছাড়া কোশ্চেন করেন। রিভিউ না, শুধু রিভিউ মানে দেখার কিছু নাই। আপনার কনফিউশনটা আমাকে বলেন, কনফিউশনটা আমি এক্সপ্লেন করি। কনফিউশন বলতে আমি মানে আপনি তো কনফিগার করলেন ওটার রিয়েল আইপি ধরে, হ্যাঁ ওয়ান সাইটে, হ্যাঁ ওয়ান সাইটে ধরে, হ্যাঁ। আর যখন আপনি রাউটিং করলেন সেটা ল্যান সাইট ধরে। আচ্ছা, সাইফুদ্দিন ভাই, জি জিআরইতে আমি কি করছি? প্রথমে আমি 2টা মাইক্রোটিকের মধ্যে জিআরই তৈরি করছি। তার হ্যাঁ। জন্য 2টা মাইক্রোটিকের লোকাল আইপিতে আমি বলছিলাম তার নিজের আইপি, আর রিমোট আইপিতে হচ্ছে যার সাথে সে কানেক্ট হবে তার ওয়ান আইপি। এই 2টা জি দিলাম। জি আর লাস্টে রাউটে কি করলাম, একটা ল্যান থেকে আরেকটা ল্যানকে রিচেবল করাইলাম। জি, প্রথমে আমি ইন্টারফেস তৈরি করলাম। হ্যাঁ জিআরই মানে ইন্টারফেস তৈরি করছি আমি। ইন্টারফেস তৈরি করার পর সেই ইন্টারফেসের 2টা আইপি দিছি।
ঠিক আছে। আর লাস্ট স্টেপে আমি যেটা করছি, এক ইন্টারফেস থেকে আরেক ইন্টারফেসে যে আমি তৈরি করলাম, সেই ইন্টারফেস দিয়ে কমিউনিকেশন করবে কে এক ল্যান থেকে আরেক ল্যান, ওই কমিউনিকেশনটা সেট আপ করলাম। এবার কি আপনার ক্লিয়ার হয়েছে? কনফিউশন থাকলে বলেন। হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে। আর কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন না থাকলে জিআরই শেষ। এই যে জিআরই ফুল সেটআপের এখানে দেয়া আছে, আমি দিয়ে দিব, তো দেখেন। জিআরইর পরে হচ্ছে পিপিটিপি। পিপিটিপি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। এই পয়েন্ট টু পয়েন্টের কারণ হচ্ছে যে আমরা যখন অফিস টু অফিস দেখলাম, যখন আমরা অফিস থেকে অফিস দেখলাম, তখন আমাদের কি ছিল? দুইটা অফিস ছিল, দুইটা অফিসের ল্যান একে অন্যকে রিচ করতে চাচ্ছিল, এবং এই একে অন্যকে রিচ করার জন্য আমরা দুইটা অফিস এন্ডে কি করছি? আমরা দুইটা মাইক্রোটিক বসেছি, দুইটা রিয়েল আইপি নিছি। এখন ধরেন আপনার অফিসে তো ঠিক হইলো, আমরা অফিসের জন্য ভিপিএন করা দেখলাম। এখন অফিস না, আমি বাসা থেকে অ্যাক্সেস করব, ওয়ার্ক ফ্রম হোমে যেটা হয়েছিল করোনার সময়। এখন আপনার অফিসে সে ফর এক্সাম্পল টালি সার্ভার আছে। এখন টালি তো ক্লাউড বেস নেন নাই, ল্যান্ড বেস নিছেন, যে টালিতে সবাই বাসায় বসে অফিসে বসে কাজ করে, বাসা থেকে কেউ অ্যাক্সেস পায় না। অথবা আপনার এফটিপি সার্ভার আছে, যেটা অফিসে বসে সবাই অ্যাক্সেস পায়, বাইরে পায় না। অথবা ধরেন আপনার ইআরপি আছে, যেটা অফিসে পায়, বাইরে পায় না, মানে হোস্টিং করা নেই। তো এই যে হোস্টিং করা নাই সার্ভিসগুলা, যখন আপনি ওয়ার্ক ফ্রম হোমে যাইতে চাইলেন, তখন কি হইলো? যে আপনার ওগুলা বাসায় বসে কাজ করতে হইলে ওগুলাকে অ্যাক্সেস করতে হবে। আপনার ইন হাউস অফিসের সফটওয়্যার অ্যাক্সেস না করলে বাসায় বসে কেউ ওয়ার্ক ফ্রম হোম করতে পারতেছে না। তো তখন আপনি কি করবেন? আপনার তো সবার বাসায় একটা করে মাইক্রোটিক দিয়ে, একটা করে রিয়েল আইপি দিয়ে জিআরই টানেল করলে তো আপনার খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে। তো এই প্রবলেমের সলিউশন হচ্ছে পিপিটিপি টানেল বা পিপিটিপি ভিপিএন যেটা বলে। তো পিপিটিপি ভিপিএন এর কন্ডিশন হচ্ছে যে আপনার অফিস সাইডে রিয়েল আইপি থাকতে হবে, ইউজার সাইডে কিছু লাগবে না। ইউজার সাইডে একটা ল্যাপটপ থাকলে ল্যাপটপে ভিপিএন কনফিগার করলেই সে অফিসের ল্যান অ্যাক্সেস করতে পারবে। অফিসের ল্যান অ্যাক্সেস করা মানে অফিসের সব রিসোর্স অ্যাক্সেস করতে পারবে। তো এইটা হচ্ছে পিপিটিপি টানেল বা পিপিটিপি ভিপিএন। সো কনফিগারেশনটা আমরা কেন করব, কি কাজে লাগবে, এটা কি সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে কারো? না, কনফিউশন নাই। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি চলছে এই করোনা টাইমে ওয়ার্ক ফ্রম হোমের জন্য। তো আমরা এই পিপিটিপি টানেল কনফিগারেশন করাটা দেখবো। পিপিটিপি টানেল কনফিগারেশন করা খুবই খুবই ইজি। ঠিক আছে, এইটার জন্য আপনার স্টেপ 1 হচ্ছে, এখন আর আমাদের ব্রাঞ্চ অফিস মাইক্রোটিকের দরকার নেই, ব্রাঞ্চ অফিস মাইক্রোটিকের কাজ শেষ। আমরা পিপিটিপি ভিপিএন করা দেখব। তো পিপিটিপি ভিপিএন অনেক পুরানো মাইক্রোটিক গুলাতে স্টেপ বাই স্টেপ অনেক কষ্ট করে করতে হইতো। এখনকার মাইক্রোটিক ওএস আপডেট এটাকে অনেক ইজিয়ার করে দিছে। এত ইজিয়ার করছে যে এটা আসলে 2 ক্লিক সলিউশন। তো পিপিটিপি ভিপিএন করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা যাবেন কুইকসেট। কুইকসেটে যাওয়ার পরে দেখেন এখানে একটা ভিপিএন অপশন আছে, ভিপিএনটাকে এনাবল করে দিবেন। ঠিক আছে, ভিপিএনটাকে এনাবল করে দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিবেন। আমি দিলাম 1 2 3 4। ঠিক আছে, তারপরে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। কি করলাম? কুইকসেটে গেলাম, ভিপিএন সার্ভিসটাকে এনাবল করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আমার স্টেপ 1 কনফিগারেশন ডান। স্টেপ 2, স্টেপ 2 এর জন্য আমি যাব পিপিপিতে। ঠিক আছে, পিপিপিতে গিয়ে আমি যদি আমার সিক্রেটস দেখি, আচ্ছা ওইটা এনাবল হয় নাই আসলে। রিকানেক্ট, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, পুরানো মাইক্রোটিক তো সমস্যা করে। ওকে ফাইন, দেখেন আমি কি করছি। স্টেপ 1 এ কুইকসেটে গেছি, ভিপিএন এনাবল করছি, একটা পাসওয়ার্ড দিছি। ঠিক আছে, যখন আমি ভিপিএন এনাবল করছি তখন দেখেন এই যে ভিপিএন নামটা,
ওইটা আমি ওখানে এনাবল করছি দেখে এখানে ক্রিয়েট হয়েছে। আর এখানে দেখেন আমি আপনাদেরকে অনেকভাবে এটাকে এক্সপ্লেন করে দিছি, ঠিক আছে। পিপিপি এর মধ্যে কি করতে হবে না করতে হবে এগুলো সব বলে দিয়েছি। তো এই কনফিগারেশন গুলো আমি আপনাকে আরেকবার দেখাচ্ছি। তাহলে পিপিপি তে গিয়ে দেখেন, আচ্ছা আপনাদেরকে যে আমি এই শর্টকাট গুলো দিই, আপনারা কি শর্টকাট কখনো চেক করছেন খুলে? কোনো কাজে লাগে আদৌ? জি ভাই লাগে। Fine. তাহলে দেখেন আমি ভিপিএনটা সার্ভিসটা এনাবল করছি, এনাবল করে একটা পাসওয়ার্ড ডিফাইন করছি। তো যখন আমি পাসওয়ার্ড ডিফাইন করছি তখন এখানে নাম আসছিল কি ভিপিএন, নাম আসছিল ভিপিএন। তো ওই যে নামটা ভিপিএন আসছে, যে পাসওয়ার্ডটা দিচ্ছে ওই পাসওয়ার্ডটাই আপনি পিপিপি তে গেলে সিক্রেটসে দেখতে পারবেন যে ভিপিএন পাসওয়ার্ড দেয়া আছে। এখন আমরা যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আপনারা দেখবেন যে ডিফল্ট এনক্রিপশন বলে একটা জিনিস আছে যেটা অটোমেটিক ভিপিএন এর জন্য সে নিয়ে নিছে। খেয়াল করছেন? যখন আপনি ভিপিএন এনাবল করছেন তখন সে অটোমেটিক্যালি এটা হয়ে গেছে, এটা আপনাদের আর কনফিগার করতে হবে না, এটা অটোমেটিক্যালি সবার ক্ষেত্রেই হবে। এবং যখন হয়েছে দেখেন রিমোট অ্যাড্রেস ভিপিএন, এটার কারণ এটার জন্য একটা পুলও অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দেখছেন একটা পুলও অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এই ভিপিএনটা দিয়ে আপনি কতজন ইউজারকে সর্বোচ্চ কানেকশন দিতে পারবেন? 254 জন। কারণ আপনার পুলে, এই ভিপিএন পুলে যে কয়টা আইপি থাকবে ততগুলো কানেকশন আপনি দিতে পারবেন। তো এগুলা সব অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো এগুলো আর আপনাদের কনফিগারেশন করতে হবে না। এখন দেখেন লোকাল অ্যাড্রেসের যে আইপিটা আছে সেটা হচ্ছে আপনার ইউজাররা যখন ভিপিএন ইউজ করবে সে কোন গেটওয়েটা পাবে, সে এই গেটওয়েটা পাবে এবং সে একটা ভিপিএন আইপি পাবে, সেই আইপিটা এই আইপি পুল থেকে নেবে, ঠিক আছে। এখন এই ডিএনএস সার্ভার যেটা আছে আপনারা চাইলে এখানে ডিএনএস সার্ভার হিসাবে এই রাউটারের গেটওয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। গেটওয়ে দিলে অনেক সময় একটু সুইফট কানেক্টিভিটি পাওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নেই, দেয়াই লাগবে এমন কোনো কথা নাই। ডিএনএস এ এখানে আপনারা যদি গেটওয়ে দেন একটু সুইফট কানেকশন পাইতে পারেন, না দিলেও তেমন কোনো আহামরি ডিফারেন্স হবে না। তো এতটুকু হওয়ার পরে আমার ডিফল্ট এনক্রিপশন প্রোফাইল আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, আমার প্রোফাইল ডান। তাহলে আমি কি করলাম? ভিপিএন অ্যালাউ করলাম, অটোমেটিক ক্রিয়েট যে হয়েছে প্রোফাইল সেটা দেখলাম, প্রোফাইল আইপি কোথা থেকে আসলো পুল দেখাইলাম। এখন আমি সিক্রেটে যে ভিপিএনটা করছি সেটাকে যদি আমি ওপেন করি তাহলে এই প্রোফাইলটা দেয়া আছে ডিফল্ট। আর এইখানে আমি প্রোফাইলটা কি দেখছি, আমার ভিপিএন এর জন্য প্রোফাইল কি হয়েছে ডিফল্ট এনক্রিপশন। তাহলে আমার এখানে প্রোফাইলটা চেঞ্জ করে দিতে হবে ডিফল্ট এনক্রিপশন, ঠিক আছে। ডিফল্ট এনক্রিপশন দিয়ে আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে আমার মাইক্রোটিক এন্ডের পিপিটিপি কনফিগারেশন এখানেই শেষ, ঠিক আছে। আমি এখন কম্পিউটার এন্ডে চেক করতে পারি। তাহলে এই যে আমি পিপিটিপি কনফিগারেশনটা করলাম, এখন যদি আপনারা আরো ইউজার চান তাইলে কি করবেন? কিছুই করা লাগবে না, আপনারা এটা ওপেন করবেন, কপি করবেন, ইউজার 1 পাসওয়ার্ড 1234 অ্যাপ্লাই, ওকে, হয়ে গেল আপনার পিপিটিপির 2 নাম্বার ইউজার। এভাবে করে আপনারা যতগুলো ইউজার করতে চান আপনারা করতে পারবেন। তাহলে আমি যদি জিনিসটাকে কম্পিউটারে কি করব সেটা দেখানোর আগে একবার সামারি করি। কি করলাম? পিপিটিপি ভিপিএন এর জন্য পিপিটিপি ভিপিএন আমি অ্যালাউ করলাম। পিপিটিপি ভিপিএন অ্যালাউ করার পরে আমি দেখলাম যে আমার অটোমেটিক প্রোফাইল ক্রিয়েট হয়েছে। সেই প্রোফাইলটার মধ্যে ক্রিয়েট হওয়া মানে আমার ইউজার যখন কানেক্ট করব ইউজার গেটওয়ে হিসাবে এই আইপিটাকে পাবে, ভিপিএন গেটওয়ে হিসাবে, এবং অটোমেটিক পেয়ে যাবে এটা। অটোমেটিক পাবে। এবং ভিপিএন আইপি হিসাবে সে যেটা পাবে সেটা হচ্ছে এই আইপি পুল থেকে নেবে। আর ডিএনএস সার্ভারটা দিলেও হয়, না দিলেও হয়। তাহলে আমার ভিপিএন এর জন্য অটোমেটিক প্রোফাইল কোনটা ক্রিয়েট হয়েছে? ডিফল্ট এনক্রিপশন। তাহলে আমি সিক্রেটে গিয়ে আমার প্রোফাইলটা করে দিলাম ডিফল্ট এনক্রিপশন, ঠিক আছে। আর ভিপিএন ইউজার নেম পাসওয়ার্ডটা আছে। আর নতুন ইউজার তৈরি করতে চাইলে এখান থেকে এই একই ইনফরমেশন দিয়ে আপনারা আলাদা আলাদা ইউজার করতে পারবেন, সর্বোচ্চ 254 জন ইউজার করতে পারবেন। তো এতটুকু করার পরে আমার মাইক্রোটিক এন্ডে পিপিটিপি ভিপিএন কনফিগারেশন করা শেষ। এখন আমার ইউজার এন্ড কনফিগারেশন বাকি আছে। তো এই মাইক্রোটিক এন্ড কনফিগারেশন নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে?
বা বুঝতে সমস্যা আছে? এটা তো কুইক কনফিগারেশন, মানে ম্যানুয়ালি ভাবে কি করা যায়? এই যে যেগুলো যেগুলো অটোমেটিক হয়েছে ওগুলো আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারেন। মানে আমি ম্যানুয়ালি আইপি গুলো চেঞ্জ করে দিতে পারি? হ্যাঁ পারেন। যেগুলো যেগুলো আচ্ছা অটো ক্রিয়েট হয়েছে সেগুলো সবই আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাইলে কি হলো, তাহলে হচ্ছে কি আমার মাইক্রোটিক এন্ড কনফিগারেশন ডান। যেহেতু আপনারা কোনো কোশ্চেন করতেছেন না, সেহেতু আপনাদের মনে হয় কোনো কোশ্চেন নাই, তাইলে এখন আমি দেখাই যে ইউজার এন্ডে কিভাবে অ্যাড করব। আমার ওএসটা যেহেতু উইন্ডোজ 7, আমি উইন্ডোজ 7 এ দেখাচ্ছি। উইন্ডোজ 10 এও একই রকমের প্রসেস, আপনারা উইন্ডোজ 10 এও গিয়ে ওইটা অ্যাড করতে পারবেন। তো উইন্ডোজ 7 এ ভিপিএন অ্যাড করার জন্য আপনাকে যাইতে হবে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, সেট আপ এ নিউ কানেকশন। এই যে দেখেন কানেক্ট টু ওয়ার্ক প্লেসে দেওয়া আছে সেট আপ এ ডায়াল আপ অর ভিপিএন কানেকশন। নেক্সট, ক্রিয়েট নিউ কানেকশন। নেক্সট, ইউজ মাই ইন্টারনেট কানেকশন ভিপিএন দিলাম। ইন্টারনেট অ্যাড্রেস, এই ইন্টারনেট অ্যাড্রেস বা সার্ভার অ্যাড্রেসটা হচ্ছে, আমি কি বলছিলাম, আমার 1 নাম্বার শর্ত মাইক্রোটিকের রিয়েল আইপি থাকতে হবে। সো মাইক্রোটিকের ওয়ান সাইডের যে রিয়েল আইপি আছে, ওয়ান সাইডের যে রিয়েল আইপি আছে সেটাই হবে হচ্ছে আমার সার্ভার অ্যাড্রেস বা ইন্টারনেট অ্যাড্রেস। আমার এই ক্ষেত্রে ওয়ান সাইডের রিয়েল আইপি কোনটা? কি ব্যাপার, ওয়ান সাইডকে আমি ডিলিট করে দিছি বলে? রাউটস enable failover 192.168.0.10/24 apply। Okay. আচ্ছা, তো সেক্ষেত্রে আমার ভিপিএন এর ইন্টারনেট অ্যাড্রেস হবে আমার ওয়ান সাইডের রিয়েল আইপি। তো আমার এখানে ওয়ান সাইডের রিয়েল আইপি কত? 0.10। 0.10 যদি হয় তাহলে আমার ইন্টারনেট অ্যাড্রেস হচ্ছে 192.168.0.10। নামের মধ্যে আপনারা যে কোনো নাম দিতে পারেন, ধরেন আমি অফিস দিলাম, দিলেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে আসবে ইউজার নেম। আমার ইউজার নেম কি ছিল? ভিপিএন। পাসওয়ার্ড কি ছিল? 1234। কানেক্ট দিলে এটা কানেক্ট হবে এবং ভিপিএন কানেক্ট প্রসেসে আমার লাইনটা একবার বাড়ি দিতে পারে। বাড়ি দিলে 1 2 5 10 সেকেন্ডের মধ্যে আবার অটো কানেক্ট হয়ে যাবে। তবে কানেক্ট দিচ্ছি। আপনারা তো এখনো লাইনে আছেন তাই না? আচ্ছা, এটা আমি ক্যান্সেল করে দিলাম কারণ আমার এটা টেস্ট নেটওয়ার্ক দেখে ঠিকমতো কানেক্ট হচ্ছে না। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনারা এই সেম নেটওয়ার্ক করবেন, এরকম করে আপনাদের কানেকশন ক্রিয়েট হয়ে যাবে এবং কানেক্ট দেওয়া মাত্র ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে যাবে। দেখেন এই জিনিসটা কমপ্লিট হইতে 1 মিনিটের বেশি লাগে না। যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা অ্যাডাপ্টার সেটিং এ দেখবেন যে একটা এরকম অ্যাডাপ্টার তৈরি হবে। এই অ্যাডাপ্টারটা হচ্ছে আপনার ভিপিএন অ্যাডাপ্টার। এইটা যখন আপনি কানেক্ট করবেন
তখন আপনি ভিপিএন এ কানেক্ট হবেন এবং অফিসের ল্যানকে পিং করে পাবেন এবং অফিসের সব রিসোর্স অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, এবং এটা অ্যাডাপ্টার থেকে কানেক্ট ডিসকানেক্ট করতে কঠিন মনে হইলে এই ওয়াইফাই আইকনে ক্লিক করলে সবসময় উপরে যে ভিপিএন এর নামটা দিয়ে তৈরি করছেন সেই ভিপিএন দেখাবে। কানেক্ট করলে অফিসের লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট করলে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে পিপিটিপি ভিপিএন। এই পিপিটিপি ভিপিএন নিয়ে আপনাদের কোনো কোয়েরি আছে আর? আমরা অফিসের জন্য একটা পিপিটি করেছিলাম, কিন্তু তখন দেখা যায় যে হ্যাঁ ওটা দিয়ে তখন আমার মেইন যে ওয়ান দিয়ে ওইটা দিয়ে না দিয়ে সব কানেকশন গুলার নেট ইউজ করে ওই পিপিটিপি দিয়ে, তখন স্লো হয়ে যায় অনেক। হ্যাঁ, এইটা ডিপেন্ড করে কিসের উপরে আসলে জানেন? এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ব্যান্ডউইথের উপরে। আমার যদি 20টা ভিপিএন রানিং রাখতে হয়, আমি ওই 20টা ভিপিএন এর জন্য একটা ব্যান্ডউইথ চিন্তা করব, আমার অফিসের জন্য একটা ব্যান্ডউইথ চিন্তা করব, এবং ব্যান্ডউইথটা বাড়ায় নিতে হবে তখন। এখন আপনার ব্যান্ডউইথ তো ইউজ হবেই, এটা তো আপনি আটকাইতে পারবেন না। ভিপিএন করলে সে জি। কমিউনিকেটটা করতেছে কি ইন্টারনেট দিয়ে, তাইলে আপনার ব্যান্ডউইথ সে নিবে না, ব্যান্ডউইথটা সে কনজাম করবেই। তারপর সমস্যা যেটা হচ্ছে তখন হচ্ছে অনেক স্লো হয়ে যাচ্ছে, পুরো আমার নেটওয়ার্কই স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই কানেকশন স্টেবিলাইজড হচ্ছে কিন্তু আমার অফিসের নেটওয়ার্কটা স্লো হয়ে যাচ্ছে। আমি রেকর্ডিং বন্ধ করলাম, হ্যাঁ।